আসসালামু আলাইকুম এইচএসসি 27 ব্যাচ। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এন্ড ভালো থাকার পাশাপাশি তোমরা একটু কনফিউজড, কিছুদিন পর থেকে তোমাদের রেজাল্ট দিবে। সো আমি চেষ্টা করতেছি যতটুকু পসিবল তোমাদেরকে একটু নর্মাল রাখা, যাতে করে তোমরা রেজাল্ট নিয়ে কেউ টেনশন না করো। সো তাও আমি যতই বলি ডেফিনেটলি টেনশন হবেই, বিকজ লাইফের এত বড় একটা রেজাল্ট তোমরা পেতে যাচ্ছ। সো ইয়াপ, কে কে কোন কোন জায়গা থেকে ভাইয়ার সাথে জয়েন করেছো, অনেক দিন পর তোমাদেরকে আবার ক্লাসে পেলাম। লাস্ট পেয়েছিলাম মানে এসএসসি পরীক্ষার টাইমে, এন্ড আজকে আবার পেয়ে গেলাম। কেমন আছো তোমরা সবাই? সো কার কার প্রিপারেশন না, কার কার মেন্টাল স্টেটের কি অবস্থা আছে, বা কে কে কোন কোন কলেজে ভর্তির প্রিপারেশন নিচ্ছ, বা ওভারঅল লাইফে কেমন সিচুয়েশন যাচ্ছে ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা সবাই জয়েন করলে আস্তে আস্তে ক্লাসটাকে স্টার্ট করবো। আমি দেখেছি আমার সাথে আয়েশা আক্তার যুক্ত হয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম আয়েশা। সাকিব আল হাসান আছে আমার সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তারপর হলো সাকিব বলতেছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিম মায়া চলে আসছে, মিম চলে আসছে। কি অবস্থা মিম, কেমন আছো ভাইয়া? আচ্ছা, তারপর হলো সুমাইয়া ইসলাম আছে, সাকিব আল হাসান দিনাজপুর থেকে আছে আমার সাথে। আর কে কে আছে একটু চটজলদি ভাইয়াকে জানিয়ে দাও। ঠিক আছে, তোমাদের অনেকের সাথেই মনে হয় আমার পরিচয় হয়নি, আস্তে আস্তে পরিচয় হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো সবাই কোথায়, একটু আস্তে আস্তে জয়েন করে ফেলি। জয়েন করে ফেলি আমরা সবাই। মিম বলছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে, আয়েশা আক্তার বলেছে আমাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওকে, সাকিব ভাইয়া প্রচুর টেনশনে আছি, রেজাল্ট নিয়ে কি হবে? দেখো, লাইফের এমন অনেক টাইম চলে আসে যে টাইমগুলোতে তুমি যদি টেনশন করো, আলটিমেটলি কোনো কিছু সলিউশন হবে না। ঠিক আছে, তুমি যদি টেনশন করো কোনো কিছুর কিন্তু সলিউশন হবে না। তো তোমাকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে, বা হলো তোমার ওই মোমেন্টটাতে কি করা যায় ওইটা নিয়ে জাস্ট ভাবতে হবে, টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাইব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা, লালমনিরহাট হাট থেকে আমার সাথে সুমাইয়া ইসলাম আছে। ওকে ফাইন। সো 8টা 2 অলরেডি বেজে গেছে। আমার সাথে মিম আছে পাবনা থেকে। আমাদের অনেক স্টুডেন্ট এখনো জয়েন করেনি, আস্তে আস্তে জয়েন করতেছে। তোমাদের যে যে ফ্রেন্ড এখনো জয়েন করেনি, আমার ওই পোস্টের নিচে যাও, তোমাদের যে ইন্টারনাল গ্রুপটা আছে ওই গ্রুপের ভিতরে পোস্টের নিচে যাও। ওই পোস্টের নিচে গিয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসের ভিতরে নিয়ে আসো, বিকজ আজকে বেসিক বিল্ডিং ক্লাস। ওকে, সো এই ক্লাসগুলো কিন্তু আমাদের অনলাইন ব্যাচের ক্লাস শুরু করার আগে তোমাদের ভিত্তিটাকে একটু স্ট্রং করবে। ওকে, তো ভিত্তিটা স্ট্রং যদি তোমরা করে ফেলতে পারো এখনই, তাহলে পরবর্তী থেকে কিন্তু তোমাদের জন্য ইজিয়ার হবে। এখানে কেউ কি আছো যে সায়েন্স থেকে বা বিজনেস স্টাডিজ থেকে হিউম্যানিটিসে এসেছো? আনিকা জয়েন করে ফেলছে আমার সাথে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম আনিকা। আচ্ছা, আমরা ঠিক 8টা 5-এ ক্লাসটাকে স্টার্ট করব। ওকে, তোমাদের সবার সাথে মজা হবে, আড্ডা হবে। এন্ড ক্লাসের স্টার্টিং এ একটা জিনিস তোমাদেরকে বলে নিই, সারিকা ইসলাম আছে আমার সাথে। সারিকা ইসলাম, ওকে। কুমিল্লা থেকে আছে আমার সাথে ফাইজা, ফাইজা খন্দকার। ওকে, তোমাদের সবাইকে একটা জিনিস বলে নিই, আজকে ক্লাসে এমন অনেক মোমেন্ট আসবে যে মোমেন্ট গুলো তুমি ক্যাপচার করে রাখতে পারো, বা হলো তুমি যদি তোমার ফ্রেন্ডদেরকে জানাতে চাও জানাতে পারবা। সো আমি তোমাদেরকে বলবো ওই মোমেন্ট গুলো ক্যাপচার করে রাখবা। এন্ড আমাদের যে গ্রুপটা আছে, এই বেসিক বিল্ডিং ক্লাসগুলোর মেইন মোটিভটাই হলো তোমাদের পুরো বাংলাদেশকে তোমরা জানাবা যে আমাদের 10 মিনিট স্কুলের অনলাইন ব্যাচ শুরু হয়ে গিয়েছে, এন্ড আমাদের বেসিক বিল্ডিং ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, সাকিব আল হাসান বলছে ভাইয়া আজকের ক্লাসটা হুট করে দিলেন নাকি নাকি না ভাইয়া, আমাদের ক্লাসটা ছিল বাট ফন্টে আসতেছিল না, পিছনে আমাদের অ্যাপের ভিতরে ছিল। ঠিক আছে, আচ্ছা। আয়েশা আক্তার বলছে ভাই আমি সায়েন্স থেকে হিউম্যানিটিস, তো তোমার জন্য কিন্তু ক্লাসটা মাস্ট। ঠিক আছে, মিম বলতেছে ভাইয়া আমি পিওর হিউম্যানিটিশিয়ান। ওকে ভাইয়া কেমন আছেন? সাইমা বলতেছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে ভাইয়া আমি সায়েন্স থেকে হিউম্যানিটিস আসছি। সাকিব আল হাসান, তো তোমাদের জন্য কিন্তু ক্লাসটা একদম মাস্ট। ঠিক আছে, ভালোভাবে করতে হবে ক্লাসটা। ওকে, ভাইয়া মেহেরপুর থেকে আসি, আমার নাম বলেন না। তাসনিম মায়া আছে আমার সাথে মেহেরপুর থেকে। ওকে, আর 1 মিনিট আমরা একটু দেখবো, তারপরে আমরা ক্লাসটাকে স্টার্ট করব। সবাই একটু খাতা কলম নিয়ে ফেলো। ঠিক আছে, সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ওকে, সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তো সবাই যদি রেডি হয়ে থাকো, আমাকে যদি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পেয়ে থাকো, সবকিছু যদি ওকে থাকে, ভাইয়াকে একটা ডান দিয়ে দিবা। ঠিক আছে ভাইয়া, আমার আগে ইকোনমিক্স ছিল না, এসএসসি তে
কি পৌরনীতি ছিল। ফারজানা আক্তার নিমু বলতেছে কোনো সমস্যা নেই ভাইয়া, আজকের এই ক্লাসের পরে তোমার কাছে ইকোনমিক জিনিসটা ইজিয়ার হয়ে যাবে অনেক, ঠিক আছে? ইকোনমিক জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে, বিকজ আমি গতানুগতিক ক্লাস নিব না, তোমাদের সাথে ইন্টারঅ্যাকশন এন্ড ফান করে করে আজকের ক্লাসগুলো হবে। আমাদের সবগুলা ক্লাসই ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাস হবে, কোনো বোরিংনেস কখনো তোমার ভিতরে আসবে না। যারা আমার অলরেডি ক্লাস করছে তারা সবাই জানে আমি এই জিনিসটাকে এনশিওর করি। সো আমাকে একটু চটজলদি সবাই জানিয়ে দাও সবকিছু ওকে থাকলে ডান দিয়ে দাও, ঠিক আছে? সবকিছু যদি ওকে থাকে ভাইয়াকে ডান, ডানটা বলে দাও। ডান ভাইয়া। সাকিব আল হাসান বলতেছে ওকে। তাসনিম মায়া বলতেছে আমি হিউম্যানিটিসে ছিলাম বাট ইকোনমিক্স ছিল না, তাই একটু ভয় লাগতেছে এখন। কোন ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই ভাইয়া, আছি না, ভয়ের কোনো কারণ নেই। ওকে আচ্ছা। আর ভাই আমি যদি এখন থেকে এসএসসি বোর্ড এইচএসসি বোর্ড বুক পড়ি, আচ্ছা খুবই ভালো কথা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখনো কিন্তু আমাকে অনেকে ডান বলো নাই, সবাই যদি ডান বলো তাহলে কিন্তু আমি ক্লাসটাকে স্টার্ট করব, ঠিক আছে? না হলে কিন্তু আমার একটু টাইম লেগে যাবে। আচ্ছা ডান ভাইয়া, ডান ডান, ওকে। সো তোমরা এসএসসি তে যারা ইকোনমিক্স পড়ছো সেটা ভালো, এই এসএসসি তে যারা ইকোনমিক্স পড়ো নাই তাদের জন্য কোনো টেনশনের কোনো কারণ নাই, বিকজ আমার ক্লাসটা আজকে আমি এমন ভাবে বা আমার আপকামিং ক্লাসগুলো আমি এমন ভাবে গুছিয়ে রাখতেছি যাতে করে একটা 6 এর বাচ্চাও যদি আমার ক্লাসের ভিতরে ঢুকে তাও সে ওই ইকোনমিক্স এর কনসেপ্ট তার ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার ক্লাসগুলোকে এইভাবেই ডিজাইন করে থাকি। এন্ড আজকে তোমাদের ইকোনমিক্স এর চ্যাপ্টার 1 এই টপিকটার বেসিক আমি তোমাদেরকে একদম ঝাঁঝরা করে ফেলবো। এন্ড এই টপিকের অনেক কিছু তোমরা অলরেডি এসএসসি তে যারা পড়েছো তাদের জন্য ইজিয়ার হবে, বাট যারা পড়োনি টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই, বিকজ কাইফ ভাইয়া তো আছি তোমাদের সবার সাথে। তো ক্লাসটা স্টার্ট করার আগে আমি যাদের যাদের সাথে আমার পরিচয় হয়নি তাদের সবাইকে আমার পরিচয়টা দিয়ে দিতে পারি। আমার নাম মোহাম্মদ কাইফ, আমি বর্তমানে লেখাপড়া করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ারে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে, ঠিক আছে? এন্ড আমি তোমাদের পুরো বছর জুড়ে তোমাদের ইকোনমিক্স এর সকল দায়িত্ব ভাইয়ার কাঁধে, ঠিক আছে? সো তোমাদের ইকোনমিক্স রিলেটেড যে কোনো সমস্যায় ভাইয়াকে তোমরা নক করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, সো আজকের আমাদের আলোচনার টপিকটা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমরা জানি বাংলাদেশ সহ ওয়ার্ল্ডের প্রতিটা কান্ট্রিতে অর্থনীতি রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা লেগে থাকে। ইউএসএ তে মাঝে মাঝে ডলারের কারেন্ট রেট বেড়ে যায়, এর তার ফলশ্রুতিতে অনেক ধরনের চেঞ্জেস হয়। তারপর হলো তোমার ইকোনমি ক্র্যাশ যদি করে তাহলে তো অর্থনৈতিক অবস্থা একদম ধসে পড়ে। তো শুধুমাত্র বাংলাদেশ না, ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিরই ইকোনমি রিলেটেড বিভিন্ন ধরনের প্রবলেম আছে। সো আমাদেরকে প্রথমে জানতে হবে ইকোনমি কি, ইকোনমিক প্রবলেম গুলো কি, এন্ড এগুলোকে আমরা কিভাবে সলিউশন করতে পারবো। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকের আমাদের ক্লাসের টপিকটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করছি। এক, যেহেতু আমাদের বেসিক বিল্ডিং ক্লাস, আমরা টপিক অনুযায়ী পড়বো, চ্যাপ্টার অনুযায়ী আমরা টপিক অনুযায়ী পড়বো, তোমাদেরকে প্রতিটা টপিক কমপ্লিট করাবো। দেন তোমাদেরকে এই টপিক থেকে এইচএসসি পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, তোমরা কিভাবে অ্যান্সার করবে সেই জিনিসগুলো বলে দিব। এন্ড ইন্টারেক্টিভ কিছু ক্লাস পার্টিসিপেশন থাকবে যেটাকে আমরা ফাইনাল টাচ বলতেছি। ওকে, যেটাকে আমরা ফাইনাল টাচ বলতেছি। নাও লেটস স্টার্ট দ্য ক্লাস। সো আমার পেছনে যে একটা মিমস তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ দেখো তো, সামওয়ান ট্রাইং টু এক্সপ্লেইন ইকোনমিক্স, এন্ড এই পার্সনটা আমি ছিলাম। তোমরা যখন এইচএসসি তে উঠছো না, এই যে এই পার্সনটাকে দেখতে পাচ্ছ, এই পার্সনটা আমি ছিলাম। আমাকে যেহেতু আমার এসএসসি তে ইকোনমিক্স ছিল না, আমি যেহেতু বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডে ছিলাম, যখনই আমাকে কোনো আমার ফ্রেন্ড বা কোনো আমার টিচার ইকোনমিক্স বোঝাতো আমার ফেসের এক্সপ্রেশন এরকম হয়ে থাকতো, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, বাট আলটিমেটলি আমার ইনার ফেসটা কিন্তু এরকমই থাকতো। সো তোমাদের অনেকের সিচুয়েশন এখন এরকম, বাট বিলিভ মি, ক্লাসের পর এই ক্লাসটা শেষের যখন হয়ে যাবে তখন তুমি বলবা যে ভাইয়া আমি এখন এই ক্যাটাগরিতে না, আমি এখন এই ক্যাটাগরিতে চলে আসছি। এন্ড দিস ইজ মাই প্রমিস। তুমি ক্লাসের স্টার্টিং এ এরকম তোমার ফেস থাকতেছে, বাট এই ক্লাসটা করার পর বা আমাদের যখন যেদিন ক্লাসটা থাকবে সেই ক্লাসটা করার পরে তোমার অবস্থা হয়ে যাবে ঠিক এরকম। তখন তুমি তোমার যে কোনো ফ্রেন্ডকে ইকোনমিক্স বোঝাইতে পারবা। এন্ড এই ক্লাসের স্টার্টিং আমি এটা কেন আনলাম, জাস্ট টু লেট ইউ নো যে আমার সিচুয়েশন যদি এই অবস্থা থেকে আমি এখন তোমাদেরকে ইকোনমিক্স পড়াচ্ছি এই অবস্থায় আসতে পারে, দেন ইউ গাইস ক্যান ডু বেটার দেন মি। ওকে, বুঝতে পারছি সবাই? সবাই আমার কথা বুঝতে পারছো?
রেসপন্স করতে হবে গাইজ, রেসপন্স করতে হবে। ভাইয়া ক্লাসে রেসপন্স করাটা অনেক পছন্দ করি, বুঝতে পারছো? আই লাভ when student respond. Yes, this is not cartoon, this is reality, and এটা আমার লাইফে হইছে, এটা আমার লাইফে হইছে, ঠিক আছে? সো আমি যখন তোমাদেরকে প্রশ্ন করব, এন্ড যেহেতু এটা আজকে ক্লাসে ফার্স্ট, তো আমি তোমাদেরকে আমার ক্লাসের কয়েকটা ক্রাইটেরিয়া বলে নিচ্ছি। যখনই আমি ক্লাসে প্রশ্ন করব, কেউ না কেউ উত্তর করবা, যাতে করে আমি বুঝতে পারি আমার কথাটা তোমরা ভালোভাবে বুঝতেছো নাকি, বা তোমরা যেটা জানতে চাচ্ছ সেটা আমি তোমাদেরকে বোঝাইতে পারতেছি নাকি। এই পার্টিসিপেশনটা কিন্তু মাস্ট, ঠিক আছে? এই পার্টিসিপেশনটা কিন্তু মাস্ট। ওকে, ডান। এই পার্সনটাকে তোমরা কে কে চিনো আমাকে একটু বলো তো। আমার পেছনে যার ফেসটা দেখতে পাচ্ছ তাকে তোমরা কে কে চিনো? এনার নাম কেউ আমাকে বলতে পারবা? আমার পেছনে একজন ব্যক্তির ছবি আছে, সেই ব্যক্তিটাকে তোমরা কি কেউ চেনো? জি ভাইয়া, আনিকা বলতেছে জি ভাইয়া। তাহলে তার নামটা কি আমাকে একটু জানাও তো। যে যে এই ফেস লোকটাকে চিনো আমাকে একটু বলো তো এনার নাম কি। ডেফিনেটলি বলো না কাইব ভাই, এটা আপনার ওল্ড ভার্সন, বিকজ এটা আমার ওল্ড ভার্সন আর আমি এত সাদাও না, জাস্ট কিডিং। ওকে ওকে ভাইয়া, এক্সাইটেড। ওকে এক্সাইটেড, ঠিক আছে, বাট আমার পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ এই লোকটাকে তোমরা কেউ চেনো নাকি আমাকে একটু জানাও। যে চেনো জাস্ট নামটা লিখলেই হবে। না ভাইয়া চিনি না, দেখছো ম্যাক্সিমাম তোমরা চেনো না, কোনো সমস্যা নেই, না চেনাটাই স্বাভাবিক, না চেনাটাই স্বাভাবিক। না, ইনি অ্যাডাম স্মিথ না, ওনার নাম হলো অধ্যাপক এল রবিন্স। অধ্যাপক এল রবিন্স, ঠিক আছে? নামটা সবাই মনে রাখবা, বিকজ তোমাদের পুরো এই ইকোনমিক জার্নিতে এই নামটা অনেক গুরুত্বপূর্ণ। অধ্যাপক এল রবিন্স। অধ্যাপক এল রবিন্স উনি তার পুরো জীবন জুড়ে অর্থনীতি নিয়ে অনেক রিসার্চ করেছে, অর্থনীতি নিয়ে অনেক রিসার্চ করেছে, এন্ড তার রিসার্চের উপরে ডিপেন্ড করেই আমরা আজকের এই ইকোনমিক্স থেকে অনেক কিছু জানতে পারবো। সো আমরা জেনে গেলাম এনার নাম হলো অধ্যাপক এল রবিন্স। সো এখন কথা হলো যে ভাইয়া ইনি অর্থনীতি নিয়ে কি বলেছেন, লেটস সি। অধ্যাপক এল রবিন্স বলেছেন, অর্থনীতির একটা সংজ্ঞা দিয়েছেন। তোমাদের সবাইকে বলে রাখি, অর্থনীতির সংজ্ঞা বা যে কোনো টপিকের সংজ্ঞা যখনই লিখবা তখনই কোনো একজন রাইটারের নাম দেওয়ার ট্রাই করবা, বা কোনো একজন অধ্যাপকের নাম দেওয়ার ট্রাই করবা। ইট মে বি অধ্যাপক এল রবিন্স, এটা হতে পারে অ্যাডাম স্মিথ, এটা হতে পারে তোমার জেএল স্যামুয়েলসন, যে কেউ হতে পারে, ঠিক আছে? ইটস টোটালি আপ টু ইউ। সো উনি অর্থনীতি নিয়ে কি বলছেন, যেহেতু আজকে আমাদের স্টার্টিং ক্লাস, আমরা একদম বেসিক থেকে যাচ্ছি, অর্থনীতি কি এটাকে আমাদেরকে জানতে হবে। অর্থনীতি এমন একটি বিজ্ঞান, আমরা প্রথমে একটা এমসিকিউ পেয়ে গেলাম, অর্থনীতি হলো কি একটা বিজ্ঞান। অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা অসীম অভাব, লাইনগুলোকে সবাই মার্ক করবা, অসীম অভাব এন্ড বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন সংক্রান্ত মানুষের আচরণ বিশ্লেষণ করে। অনেক কিছু পেলাম তাই না, অনেক কিছু পেয়ে গেলাম, বাট অনেক কিছুর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো। অর্থনীতির মেইন কনসেপ্টটাই হলো অসীম অভাব। নোট ডাউন করো সবাই, অসীম অভাব। আমরা এগুলাই জানবো, এগুলো আমাদের অর্থনীতির বেসিক। অসীম অভাব কি, দুষ্প্রাপ্যতা কি, দুষ্প্রাপ্যতা কি, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা আমাদের অর্থনীতির আজকের ক্লাসের বেসিক গুলার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, অসীম অভাব কি আর দুষ্প্রাপ্যতা কি, ঠিক আছে? সো আমরা এখানে একটা বেসিক, আমরা এখানে একটা কি নাম কি শেষে দিব না, নাম অলওয়েজ আমরা স্টার্টিং এ দিব, নাম অলওয়েজ আমরা স্টার্টিং এ দিব। অধ্যাপক এল রবিন্স বলেন, অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে মানুষের আচার আচরণকে বিশ্লেষণ করে। এইভাবে করে আমরা বলবো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা অর্থনীতির বেসিকটা বুঝে গেছি যে অর্থনীতিতে আমরা দুইটা জিনিস জানি, এক, অর্থনীতিতে অসীম অভাব আছে আর দুষ্প্রাপ্যতা আছে। এই দুইটার মধ্যে কি হয়, মানুষের আচরণ, এই দুইটার উপরে মানুষের আচরণ কি সেটাকে বিশ্লেষণ করে। ওকে, এই দুইটা ওয়ার্ড সবাই মাথার ভিতরে ঢুকায় নাও, একদম মাথার ভিতরে নিয়ে নাও সবাই। আচ্ছা ঠিক আছে, এখন কথা হলো যে ভাইয়া অসীম অভাব এইটা বলতে কি বোঝাচ্ছি। তোমাদের সবাইকে একটা জিনিস বলে রাখি, ইকোনমিক্সের টিচাররা সবচেয়ে বেশি নাম্বার সেই স্টুডেন্টটাকে দেয় যে স্টুডেন্টটা তার খাতার ভিতরে ম্যাক্সিমাম চিত্র আঁকে।
সো আমি কিন্তু তোমাদেরকে চিত্রগুলো অলরেডি ক্লাসের ভিতরে বলেই দিব যে কোন টপিকে কিভাবে করে কোশ্চেন আসবে, কোন টপিকে তোমরা চিত্র কিভাবে আঁকবা। আমরা একটু আগে বললাম অসীম অভাব, বাট অসীম অভাবে যাওয়ার আগে আমি ভাইয়া আমি বিজনেস স্টাডিজ থেকে হিউম্যানিটিস গ্রুপে আসছি, কিছুই তো বুঝি না। কোনো সমস্যা নেই শামিমা, ক্লাস করো বুঝবা। ঠান্ডা মাথায় অন্য কোনো দিকে না তাকায় ভাইয়ার কথাগুলা শুনো, বুঝা যাবা। ভাইয়ার কথাগুলা জাস্ট শুনো, আমি কি বলতেছি, কি বোঝাইতে চাচ্ছি, আমি একদম সহজ ভাষায় বোঝাচ্ছি, একদম সহজ ভাষায় বোঝাচ্ছি। ঠিক আছে, ক্লাস করার পরে আমাকে বলবা তোমরা বুঝছো নাকি বুঝো নাই। ঠিক আছে, লেটস সি। আমরা একটু আগে বললাম, আমি তোমাদেরকে একটু আগে বললাম যে অর্থনীতিতে সবচেয়ে বড় যে কথাটা থাকে সেটা হলো অসীম অভাব, তাই না? এক্সাম্পল দিই চলো। অসীম অভাব বলতে বোঝায়, ফর এক্সাম্পল আমার কাছে একটা আইফোন আছে, আমার কাছে কি আছে, একটা আইফোন আছে। ওকে, সো আমি কি স্টার্টিং থেকে আইফোন ইউজ করতাম না, আমি আগে বাটন ফোন ইউজ করছি, তারপরে অ্যান্ড্রয়েড ইউজ করছি, দেন আমি আইফোনে আসছি। এখন কথা হলো অভাব তাহলে এখানে কোথায়? প্রতিটা মানুষেরই এখানে একটা অভাব হলো, ফর এক্সাম্পল তার কাছে 20,000 টাকা আছে, তার কাছে কি 20,000 টাকা আছে, এই 20,000 টাকা দিয়ে সে একটা ফোন কিনতে চায়। ঠিক আছে, এই 20,000 টাকা দিয়ে সে একটা ফোন কিনতে চায়। এই ফোনটা সে কোন ফোন কিনবে, তার ভিতরের অভাব কি, যে তার একটা ফোন লাগবে কথা বলার জন্য। দেখো অভাবটাকে কিন্তু আগে আইডেন্টিফাই করি আমরা। অভাব, তার অভাবটা কি, তার কাছে টাকা আছে, সে তার অভাব হলো তার কাছে একটা ফোন নেই। তার কাছে কি নাই, তার কাছে কোনো ফোন নাই। যেহেতু তার কাছে ফোন নাই, তার এখন কি লাগবে, একটা ফোন লাগবে, এইটাই হলো অভাব, এইটাই কি অভাব। বুঝতে পারছো? এন্ড সম্পদের তুলনায়, ঠিক আছে, সম্পদের তুলনায় চাহিদার অপর্যাপ্ত থাকে। ঠিক আছে, কথাটা আবার বলি, চাহিদার তুলনায় সম্পদের অপর্যাপ্ততাকে দুষ্প্রাপ্যতা বলে। কি বোঝাইতেছি আরেকবার বলি, আমরা অভাব জিনিসটা বুঝলাম, তো আরেকবার একটু এক্সপ্লেইন করি চলো। অভাবকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক, বস্তুগত পণ্য, মাত্র ফোন বললাম না, ফোন আমাদের একটা বস্তুগত অভাব। খাদ্য আমাদের একটা বস্তুগত অভাব। পোশাক আমাদের একটা বস্তুগত অভাব, যেগুলোকে আমরা ফিল করি, যেগুলো আমাদের দরকার, তাই না? খাদ্য আমাদের সবসময় দরকার, এটা আমাদের একটা অভাব, লাগবেই। অভাব মিন্স কি, আমাদের লাগবেই। দেন অবস্তুগত অভাব কি, শিক্ষা, চোখে দেখা যায়, বাট শিক্ষা ছাড়া, শিক্ষার অভাবে একদম জীবন ধ্বংস না? তারপর কি, স্বাস্থ্য, চোখে দেখা যায়, শিক্ষা চোখে দেখা যায় না, তাই এগুলো আমাদের অবস্তুগত অভাব। দেন আমাদের কি আছে, আরামদায়ক অভাব, বিনোদন। এই যে এখন বিভিন্ন ধরনের মুভি চলতেছে, যেমন উৎসব মুভি, ঠিক আছে, উৎসব মুভি চলতেছে, এটা কি আমাদের বিনোদনের একটা মাধ্যম না? তো এটাও কি আমাদের একটা অভাব না? কারো লাইফে যদি হ্যাপিনেস না থাকে, তার লাইফে কিসের অভাব, বিনোদনের অভাব আছে, হ্যাপিনেসের অভাব আছে। এন্ড সেকেন্ড কি, প্রযুক্তি। ঠিক আছে, প্রযুক্তি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, কত ক্যাটাগরির এআই আছে, চ্যাট জিপিটি, গ্রক, ন্যাপকিন ডট এআই, তারপর আর কি আছে তোমার পারপ্লেক্সিটি এন্ড আদার্স এন্ড মেনি 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 মোর স্টাফস। সো এইগুলো আমাদের কি, এইগুলা হলো আমাদের প্রযুক্তিগত অভাব। এন্ড লাস্ট, অসীমতা। অসীমতা এটা বলতে কি বোঝায়, নতুন চাহিদা এন্ড উচ্চাকাঙ্ক্ষা, এইটার সাথে আমাদের জড়িত কি, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, আচ্ছা আমাদের বানানটা ভুল গেছে একটু। আচ্ছা, সো এইটার সাথে আমাদের কি জড়িত, এটার সাথে আমাদের জড়িত দুষ্প্রাপ্যতা। এখন দুষ্প্রাপ্যতা বলতে আমরা আলটিমেটলি কি বুঝি, দুষ্প্রাপ্যতা আমরা বলতে বুঝি যে চাহিদার তুলনায় সম্পদের অপর্যাপ্ততা। মনে করো তোমার কাছে কি, মনে করো তোমার কাছে মনে করো তোমার কাছে 1,000 টাকা আছে। ঠিক আছে, আমরা বুঝতেছি কি, দুষ্প্রাপ্যতা। ঠিক আছে, দুষ্প্রাপ্য। মনে করো তোমার কাছে 1,000 টাকা আছে। এখন এই 1,000 টাকা দিয়ে তুমি কি করতে পারবা? আমরা দুষ্প্রাপ্যতা বলতে কি বুঝি, চাহিদার তুলনায় সম্পদের অপর্যাপ্ততা। চাহিদার তুলনায়, মনে রাখবা সবাই, সম্পদের অপর্যাপ্ততা। চাহিদার তুলনায় সম্পদের অপর্যাপ্ততা।
তোমার কাছে 1000 টাকা আছে, এই 1000 টাকা দিয়ে তুমি কি করতে পারবা? তুমি মনে করো একটা শার্ট কিনতে পারবা, একটা শার্ট কিনতে পারবা অথবা একটা প্যান্ট কিনতে পারবা। এক্সাম্পল দিতেছি, একটা শার্ট কিনতে পারবা অথবা একটা প্যান্ট কিনতে পারবা। এখানে ফ্যাক্ট কি? চাহিদার তুলনায় সম্পদের, তোমার এখানে সম্পদ কি? তোমার সম্পদ এখানে টাকা, তোমার সম্পদ এখানে কি? টাকা, তাই না? তোমার সম্পদ যেহেতু এখানে টাকা, এন্ড তোমার চাহিদা কি? তোমার চাহিদা হলো তোমার প্যান্টও লাগবে, তোমার শার্টও লাগবে। যেহেতু তোমার কাছে টাকা লিমিটেড, যেহেতু তোমার কাছে টাকা লিমিটেড, তোমার কাছে মাত্র 1000 টাকা আছে, এই 1000 টাকা দিয়ে তুমি দুইটার মধ্যে যে কোনো একটাকে কিনতে পারতেছো। এই 1000 টাকা দিয়ে তুমি যে কোনো দুইটার মধ্যে একটাকে কিনতে পারতেছো, যেহেতু একটাকে কিনতে পারতেছো, বাট তোমার চাহিদা কি? তোমাকে দুইটাই কিনতে হবে। এইটাই হলো দুষ্প্রাপ্যতা। তুমি চাও কিনতে, বাট তোমার কাছে কি নাই? তুমি চাও কিনতে, বাট তোমার কাছে কি নাই ভাইয়া? তোমার কাছে টাকা নেই। ফর এক্সাম্পল, আমার এখন অনেক ইচ্ছা যে আমি একটা এয়ারবাডস কিনবো, ঠিক আছে? আমি একটা এয়ারবাডস কিনবো, বাট আমার পকেটে মাত্র 500 টাকা আছে। কত টাকা আছে? মাত্র 500 টাকা আছে। এই 500 টাকা দিয়ে আমি চাইলে এয়ারবাডস কিনতে পারবো, বাট ভালোটা কিনতে পারবো না। আমার চাহিদা কি? আমার চাহিদা হলো 4000 টাকা দিয়ে বেস্টটা কিনা, বাট আমার কাছে আছে 500 টাকা। এইটাকে বলা হয় অপর্যাপ্ততা। ক্লিয়ার? এইটাকে বলা হয় কি? অপর্যাপ্ততা। আমার কাছে অপর্যাপ্ত অর্থ আছে, ঠিক আছে? আমার কাছে কি আছে? অপর্যাপ্ত অর্থ আছে। ইজ ইট ক্লিয়ার টু ইউ এভরিওয়ান? এবার আমাকে বলো, অভাব, অভাব এন্ড অসীম অভাব আর হলো দুষ্প্রাপ্যতা, এই দুইটা বুঝতে পারছো? অসীম অভাব আর দুষ্প্রাপ্যতা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? এই দুইটা জিনিস বলো। এই দুইটা জিনিস তোমাদের পুরো ইন্টারের মানে তোমাদের এইচএসসির পুরো লাইফ এই দুইটা জিনিস তোমরা ইকোনমিক্সে বারবার শুনবা। অসীম অভাব, দুষ্প্রাপ্যতা, অসীম অভাব, দুষ্প্রাপ্যতা। এই দুইটা জিনিস বুঝছো নাকি? এবার আমাকে জানাও যে ভাইয়া জি বুঝছি। এটা আগে আমাকে বলো, এটা আগে আমাকে বলো যে জি ভাইয়া বুঝছি। মিম বলছে কোন রকম চালাতে হবে। হ্যাঁ, কোন রকম চালাতে হবে। দুষ্প্রাপ্যতা মানে হলো আমার কাছে আমার যেটা দরকার এইটা আমি পাবো, বাট আরেকটা আমাকে স্যাক্রিফাইস করতে হবে। ক্লিয়ার? ওকে, এইটা তো এইটা জাস্ট তোমার অভাব না, এটাতে তোমার অভাব এইটা। আচ্ছা, সুমাইয়া বলতেছে এগেইন বলেন ভাইয়া। আচ্ছা, আমি তোমাদেরকে দুষ্প্রাপ্যতা জিনিসটা আরো একবার বোঝাই, ঠিক আছে? আরেকটু ইজি ওয়েতে বোঝাই, আরেকটু ইজি ওয়েতে বোঝাই। আমার আমার একটা এয়ারবাডস দরকার, আমার একটা এয়ারবাডস দরকার। সো আমি এয়ারবাডসটা কিনতে চাই, বাট আমি কিনতে চাই 4000 টাকার এয়ারবাডস। কত টাকার? 4000 টাকার এয়ারবাডস। বাট আমার কাছে আছে মাত্র 500 টাকা। আমার কাছে আছে মাত্র 500 টাকা। আমি 500 টাকা দিয়ে এয়ারবাডস কিনতে পারবো, বাট ঠিক আছে, বাট আমি চাই কত টাকারটা কিনতে? চাহিদা, আমার চাহিদা কত টাকারটা কিনা? 4000 টাকারটা কেনা। বাট আমার কাছে সম্পদ আছে কয় টাকা? 500 টাকা। এই যে চাহিদার তুলনায়, চাহিদার তুলনায় আমার চাহিদা হলো 4000 টাকা, এই চাহিদার তুলনায় সম্পদের অপর্যাপ্ততা, আমার অপর্যাপ্ততা কত? 3500 টাকা আমার এখানে অপর্যাপ্ত। এই যে সম্পদের তুলনায় চাহিদার অপর্যাপ্ততাকে আমরা কি বলি? দুষ্প্রাপ্যতা বলি। আমরা কি বলি? দুষ্প্রাপ্যতা বলি। এর থেকে ইজি ওয়েতে আর বোঝানো পসিবল না, ঠিক আছে? এর থেকে ইজি ওয়েতে আর বোঝানো পসিবল না। ডান। সো আমাদের অভাবটা আমরা বুঝে গেলাম। অভাবের মধ্যে আমাদের আছে বস্তুগত অভাব, অবস্তুগত অভাব, আরামদায়ক অভাব, ঠিক আছে? আর হলো অসীমতা। ভাইয়া অসীমতা থেকে কি দুষ্প্রাপ্যতা আসে? হ্যাঁ, অসীমতা থেকেই কিন্তু আমার দুষ্প্রাপ্যতা আসে। বিকজ দেখো, নতুন চাহিদা, এই নতুন চাহিদাই তো আমার দুষ্প্রাপ্যতা। এই নতুন চাহিদাই তো আমার দুষ্প্রাপ্যতা, উচ্চাকাঙ্ক্ষাই তো আমার দুষ্প্রাপ্যতা। আমি চাইলে 500 টাকার এয়ারবাড কিনতে পারি না, বাট আমি কিনবো না, বিকজ আমি চাই ভালো কিছু কিনতে। সো আমাদের অসীমতা থেকেই আমাদের দুষ্প্রাপ্যতা সৃষ্টি হয়। খুব ভালো একটা লাইন বলছো সাকিব, খুব ভালো একটা লাইন বলছো। আমাদের অসীমতা থেকেই দুষ্প্রাপ্যতা সৃষ্টি হয়। খুব ভালো একটা লাইন বলছো ভাইয়া। ওকে, সো আই গেস তোমরা সবাই বুঝে গেছো। এইবার আমরা অভাব নিয়ে আরেকটু জানবো। অভাব কাকে বলে? পরীক্ষায় আসবে অভাব কাকে বলে। দেখো, মানুষের উপযোগ মেটায়, উপযোগ এই কথাটা মাথায় রাখবা।
উপযোগ মেটায় এমন বস্তুগত বা অবস্তুগত পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। উপযোগ কি পরীক্ষায় আসবে, ঠিক আছে? উপযোগ, উপযোগকে বলা হয় অভাব পূরণের ক্ষমতা, যা অভাব পূরণ করে তাকে উপযোগ বলি আমরা। যা অভাব পূরণ করে তাকে আমরা কি বলি? উপযোগ বলি। যেমন মনে করো তুমি তুমি 1 কেজি চাল কিনতে চাও, 1 কেজি চাল কিনতে চাও, তুমি দোকানে যা দেখলা দোকানে চাল নাই, তার মানে কি আমরা বলবো দোকানে কি আছে? দোকানে হলো চালের উপযোগ নেই। মানুষের অভাব, মানুষের উপযোগ মেটায় এমন বস্তুগত এবং অবস্তুগত আকাঙ্ক্ষাকে অভাব বলে। উপযোগ মানে চাহিদা, উপযোগ মানে কি? আমার চাহিদা মেটাচ্ছে, ঠিক আছে? আমার কি মেটাচ্ছে? আমার চাহিদা মেটাচ্ছে, এটা মাথায় রেখো সবাই। এন্ড অভাব কিন্তু দেখো অর্থনীতির মূল সমস্যাই হলো অভাব, এই লাইনটা সবাই মনে রাখবা। আমাদের অর্থনীতির, আমরা মৌলিক অর্থনীতির সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভাব, বিকজ এই অভাব থেকেই সবকিছু সৃষ্টি, এই অভাব থেকেই সবকিছু সৃষ্টি। আমার কাছে অ্যান্ড্রয়েড ছিল, আমি চাইছি আইফোন। আমার কাছে আইফোন আছে, আমি চাচ্ছি আইফোন 15 প্রো। আমার কাছে 15 প্রো থাকলে আমি বলবো আমার ম্যাকবুক লাগবে। আমার কাছে ম্যাকবুক চলে আসলে আমি বলবো আমার কাছে লেটেস্টটা লাগবে। আমার কাছে লেটেস্টটা চলে আসলো, তখন আমি বলবো কি আমার এবার ভিশন প্রো লাগবে, অ্যাপেল ভিশন প্রোটা লাগবে। আমার কাছে ভিশন প্রো চলে আসলো, তখন আমি বলবো কি জানো? তখন আমি বলবো আমার অ্যাপেল কম্পিউটার লাগবে। এই যে দেখছো আমার অভাব ছিল একটা জাস্ট ফোন, একটা ফোন জাস্ট মোবাইল আমার অভাব ছিল, বাট এই অভাব থেকে আমি আইফোনে গেলাম। আইফোন পাওয়ার পর আমার অভাব হলো 15 প্রো নাই, 15 প্রোর পরে আমার অভাব হলো আমার ম্যাকবুক নাই, ম্যাকবুকের পর হলো আমার লেটেস্ট মডেল ম্যাকবুক নাই, এরপরে আমার অভাব হলো কি আমার ভিশন প্রো লাগবে, এরপর কি আমার অ্যাপেল কম্পিউটার লাগবে, এরপর কি আমার বলবো আমার অ্যাপেল ওয়াচ লাগবে, এই লাগবে সেই লাগবে, মানে একটার পর একটা, ঠিক আছে? ইটস লাইক আ সার্কেল, মানে এটা একটা চক্র। অভাব হলো একটা চক্র। তোমাকে যদি জিজ্ঞেস করো তোমার জীবনে কোনো অভাব আছে নাকি নাই, যে ব্যক্তি 500 কোটি টাকা মাসে কামায় সে বলবো আমার জীবনে অভাব আছে। সো অভাব আলটিমেটলি ইকোনমির মূল সমস্যা, বুঝতে পারছো? পরীক্ষায় আসবে অভাবকে কেন মৌলিক অর্থনৈতিক সমস্যা বলা হয়? মানুষের অভাবের শেষ নাই, ইয়েস, বুঝতে পারছো? মানুষের অভাবের শেষ নাই, এন্ড এজন্যই বলা হয় অভাব অসীম। তাই কি অভাব অসীম? এমসিকিউ আসবে, নিচের কোনটি অসীম? অভাব অসীম। মানুষের জীবনের প্রয়োজন ও সেবায় অভাব পূরণ হলে আরামদায়ক আরামদায়ক দ্রব্য ও সেবার অভাব অনুভূত হয়। একটু জিনিসটা লাইনটা বুঝো, লাইনটা সবাই একটু বুঝো। আমার প্রয়োজনীয় জিনিস ছিল আগে কি? ফোন। আমার প্রয়োজনীয় জিনিস আগে ছিল কি? ফোন। এই ফোনটা যখন আমি প্রয়োজনীয় আমি যখন পেয়ে গেছি, ঠিক আছে, এরপর আমার কি হলো? আমি আরাম চাই। এই আরাম থেকেই কিন্তু আমি কি করলাম? আইফোনে শিফট হইলাম। এই আইফোনে শিফট হওয়ার পর কি এবার আমি চাচ্ছি অ্যাপেল ইকোসিস্টেমের ভিতরে ঢুকতে, ঠিক আছে? অ্যাপেল ইকোসিস্টেমের ভিতরে মানে সবকিছু আমি অ্যাপেলের ইউজ করব, এই জিনিসটা মানে মানুষের যখন অভাব আস্তে আস্তে পূরণ হতে থাকে তখন মানুষ তার নেসেসারি থেকে লাক্সারির দিকে চলে যায়। এই দুইটা ওয়ার্ডকে আমরা সবাই মাথায় রাখবা, নেসেসারি ভার্সেস লাক্সারি, নেসেসারি ভার্সেস লাক্সারি। ইকোনমিতে এই দুইটা অনেক ভ্যালুয়েবল, নেসেসারি ভার্সেস লাক্সারি। ইকোনমির স্টার্টিংটা হয় এখান থেকে, অভাব। নেসেসারি, আমার নেসেসারি জিনিস থেকে আমাদের অভাব সৃষ্টি হয়, এই অভাবটা আলটিমেটলি চলে যায় লাক্সারিতে। এই অভাবটা আলটিমেটলি কোথায় চলে যায়? লাক্সারিতে, বিলাসবহুল জীবন যাপন করতে হবে এমন জায়গায়। ওকে, তারপরে বিলাসবহুল দ্রব্য ও সেবার অভাব দেখা দেয়, কিন্তু অসীম অভাব পূরণের জন্য দ্রব্য ও সেবা তথা সম্পদের পরিমাণ সীমিত থাকায় মানুষের সমস্যায় পড়ে যায়। একটা জিনিস কি, মানুষ যখন তার অভাবগুলোকে পূরণ করতে স্টার্ট করে তখন তার কাছে সবচেয়ে বেশি যেটার অভাব থাকে সেটা কি? মানি। মানি, আমি এখন যেটার অভাব ফেস করতেছি মানি। মানুষের জীবনের সবকিছু সে পূরণ করতে পারে, বাট অভাব এক জায়গায়, মানি। যে ব্যক্তি ভালো খাবার চায়
তার কাছে কিসের অভাব আছে? টাকার অভাব আছে। যে ব্যক্তি ভালো একটা জীবন চায় তার কাছে কিসের অভাব? টাকার অভাব। যে ব্যক্তি ভালো অপারেশন চায়, মানে হসপিটালে ভালো অপারেশন চায়, তার কাছে কিসের অভাব? টাকার অভাব। টাকার অভাবের কারণে সে প্রাইভেট হসপিটালে যেতে পারে না, পাবলিক হসপিটালে মানে সরকারি হসপিটালে যেতে হয়। যে ব্যক্তি ভালো কলেজে পড়তে পারে না টাকার অভাবে, যে ব্যক্তি ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারে না টাকার অভাবে। সো এই সব কিছুর মূল কেন্দ্রবিন্দু কি? মানি, মানি এন্ড মানি। তার মানে আমরা বুঝতে পারলাম আমাদের জীবনের সকল সমস্যার এন্ড ইকোনমির সকল সমস্যার কেন্দ্রবিন্দু এক জায়গায়, which is মানি। এন্ড ইকোনমির সবচেয়ে বড় সমস্যা হলো টাকা। বুঝতে পারছো? কারণ এটাকে আমরা বলি, আমরা টাকা বলবো না, আমরা বলবো সম্পদ। টাকা বলবো না, আমরা বলবো সম্পদের অপর্যাপ্ততা। সম্পদ সীমিত। সম্পদ কি? সীমিত। তুমি চাইলেও টাকা, তোমার যত ইচ্ছা তত তুমি টাকা ছাপাইতে পারবা না। প্রবলেমটা এখানে, তুমি চাইলেও যত ইচ্ছা তত টাকা তুমি ছাপাইতে পারবা না। এইটাই মূলত আমাদের অর্থনীতির সমস্যা। ওকে, সামনে আগাচ্ছি আমরা। ওকে, এবার আমরা এখানে একটা জিনিস বলবো। আমরা অপর্যাপ্ততা দুষ্প্রাপ্যতাকে আমরা বুঝে গেলাম। এন্ড এবার আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো আমাদের যোগান। যোগান কি? যোগান হলো বাজারে প্রোডাক্ট আছে নাকি নাই। বাজারে প্রোডাক্ট আছে নাকি নাই। যোগান মানে হলো কি? চাহিদার তুলনায় সম্পদের কি বলবো এটা, তোমার চাহিদা ছিল সম্পদের প্রাপ্যতা। তার মানে কি, আমার যতটুকু সম্পদ, আমার যতটুকু চাহিদা আছে সে অনুযায়ী আমি সম্পদ পাচ্ছি নাকি না, সে অনুযায়ী আমি সম্পদ পাচ্ছি নাকি না। দ্যাট দ্য ফ্যাক্ট। সো আমরা অলরেডি কয়েকটা জিনিস জানলাম। এক, তোমাদের খাতার ভিতরে এগুলার সংজ্ঞা থাকতে হবে। চাহিদা কি? 2, যোগান কি? 3, অভাব কি? উপযোগ কি? এগুলো আমি সব ক্লাসের পরে নোট দিয়ে দিব, কোনো সমস্যা নেই, তোমাদের গ্রুপের ভিতরে নোট দিয়ে দিব। উপযোগ কি, চাহিদা কি, যোগান কি, অভাব কি, ঠিক আছে? এই সবগুলো তোমাদেরকে জানতে হবে, বিকজ এগুলাই ইকোনমিক্স এর বেসিক। ওকে, আচ্ছা, এরপরে আমরা দেখো একটা টার্মে আসলাম যে দুষ্প্রাপ্যতা থেকে আমাদের কি, প্রথমে আমাদের কি সম্পদ সীমিত, এরপরে আমাদের উৎপাদন প্রক্রিয়া আসে, দেন আমাদের কি হয়, দ্রব্য হয়। এই যে এটার এখানে একটা মজার জিনিস বলি আমি তোমাদেরকে, দেখো একটা মজার জিনিস, সম্পদ, ঠিক আছে? মনে করো আমরা কেউ একটা কি করতে চায়, কেউ মনে করো তোমার সম্পদ কি, আমাদের গাছ, প্রকৃতি থেকে আমরা কি পাই, গাছ পাই, গাছ আমাদের একটা সম্পদ। এই সম্পদ কি, গাছ কি অনেক না, গাছ হলো সীমিত। এই সীমিত সম্পদ থেকে, গাছ থেকে উৎপাদনের মাধ্যমে কি তৈরি করা হয়, কাঠ তৈরি করা হয়, ঠিক আছে? এই কাঠ থেকে কি তৈরি করা হয়, চেয়ার, টেবিল, ঠিক আছে? চেয়ার, টেবিল, বেঞ্চ, অনেক কিছু তৈরি করা হচ্ছে। এই যে চেয়ার, টেবিল, বেঞ্চ তৈরি করা হচ্ছে, দেখো প্রথমে আমার সম্পদ সীমিত, তারপর আমি সম্পদের তুলনায় আমি উৎপাদন করতেছি। এই উৎপাদনটা আমার করতে হচ্ছে কি, এই গাছের উপরে ডিপেন্ড করে না। তার মানে কি আমাদের চেয়ার, টেবিল এগুলো কি সীমিত না? তো বুঝতে পারছো, সম্পদ যদি সীমিত হয় তাহলে আমার দ্রব্য সেবাও সীমিত। এই জিনিসটা সবাই একটু মনে রাখবা। দুষ্প্রাপ্যতার ক্ষেত্রে এই জিনিসটা একটু মনে রাখবা যে আমাদের সম্পদ সীমিত, তার মানে হলো আমরা যেটা বানাবো সেটাও আমাদের সীমিতই থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? দুষ্প্রাপ্যতা ক্লিয়ার হলে বলবা। একটা টপিক পড়ানোর পরে যখন ক্লিয়ার হবে বলবা ভাইয়া ক্লিয়ার। একটা টপিক পড়ানোর পর যখন ক্লিয়ার হবে বলবা ভাইয়া ক্লিয়ার, ঠিক আছে? একটা টপিক পড়ানোর পর যখন ক্লিয়ার হবে বলবা ভাইয়া ক্লিয়ার। তো আমরা অলরেডি কি পড়লাম, আমরা অর্থনীতি কি জানলাম, তারপর আমরা অভাব কি জানলাম, চাহিদা কি জানলাম, যোগান কি জানলাম, তাই না? এবার আমরা দেখলাম দুষ্প্রাপ্যতা কি, সেটাও আমরা জেনে গেলাম, ঠিক আছে? ওকে, এরপরে দেখো আমাদের একটা কোশ্চেন, অর্থনৈতিক মৌলিক সমস্যা কি? আমরা জানি সীমিত সম্পদ, প্রধান সমস্যা সীমিত সম্পদ অথবা অভাব, অথবা কি অভাব, আমরা এটাই বলতে পারি। ওকে, ডান। অভাবের তুলনায় বা প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলা হয়? কে বলতে পারবা? এটার অ্যান্সার কি? অভাবের তুলনায় বা প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলা হয়?
হ্যাঁ, এটা শুধু দুষ্প্রাপ্যতার ক্ষেত্রে সাকিব, ওই ফ্লোটা শুধু দুষ্প্রাপ্যতার ক্ষেত্রে। এটার অ্যান্সার করো, এইটার অ্যান্সার করো। অভাবের তুলনায় বা প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কি বলে? সম্পদের স্বল্পতাকে কি বলে বলো, কে বলতে পারবা আগে দেখি? দুষ্প্রাপ্যতা, ইয়েস ইয়েস, এটাকে বলা হয় কি? দুষ্প্রাপ্যতা, রাইট। তার মানে তোমরা সবাই বুঝতে পারছো, আলহামদুলিল্লাহ। এবার একটু শান্তি লাগতেছে। অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা কি, এটা তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা। অভাব কি, এটাও প্র্যাকটিস করবা। দেন অর্থনীতিতে যে কোনো কিছু, একটা জিনিস মনে রাখো, অর্থনীতিতে যে কোনো কিছু করতে গেলে, মনে করো তুমি বাংলাদেশের জন্য কিছু করতে চাও, নিজেকে 3টা কোশ্চেন করবা। অর্থনীতিতে এই 3টা কোশ্চেনই সবকিছু। কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব, কি কিভাবে কার জন্য, কি কিভাবে কার জন্য। মনে রাখবা, আমি আবার বলতেছি, অর্থনীতির মৌলিক 3টা প্রশ্ন, অর্থনীতির মৌলিক 3টা প্রশ্ন, অর্থনীতির মৌলিক 3টা প্রশ্ন খেয়াল করো। অর্থনীতির মৌলিক উৎপাদনগত সমস্যা, কি উৎপাদন করব, কিভাবে করব, কার জন্য করব। ঠিক আছে, কি উৎপাদন, এটা বলছে কি অধ্যাপক পিয়ার স্যামুয়েলসন। মনে রাখবা সবাই, সবাই মনে রাখবা, অর্থনীতিতে যাই করতে যাও না কেন, অর্থনীতির সবচেয়ে বড় সমস্যাটা কি জানো? যখনই কোনো একটা নতুন ইনিশিয়েটিভ আছে, এই 3টা ক্যাটাগরি নিয়ে সমস্যা আছে। এক, আমি কি উৎপাদন করব। মনে করো তুমি একজন উদ্যোক্তা হচ্ছ, তুমি অর্থনীতিতে কি তোমার অবদান রাখবা না? তোমার প্রথম কোশ্চেনই মাথায় কি আসবে? আমি কি বানাবো মানুষের জন্য, তাই না? আমি কি বানাবো, প্রথম কোশ্চেন। আমি কি উৎপাদন করব। সেকেন্ড, আমি কিভাবে উৎপাদন করব। থার্ড, আমি কার জন্য উৎপাদন করব। এইটার সাথে আমার লাইফের একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। দেখো, মৌলিক অর্থনৈতিক উৎপাদনগত সমস্যা, তুমি মনে করো আমি যখন টিচার হব এই চিন্তা করছি, তখন আমার ক্ষেত্রে প্রথম প্রবলেমটা কি হয়েছে? আমি কি পড়াবো। আমি দেখো প্রবলেমটা দেখো, আমি কি পড়াবো। উৎপাদন করে পড়ানো কিন্তু কাইন্ড অফ সেম। আমি কি পড়াবো, আমি চিন্তা করলাম আমি অর্থনীতি পড়াবো, কারণ এসএসসি থেকে এইচএসসি তে যেসব স্টুডেন্টের অর্থনীতি ছিল না, তাদের আমি ভালোভাবে বুঝাইতে পারবো, বিকজ আই নো ওদের পেইন পয়েন্টটা কোথায়, ওরা কোন জায়গায় আটকাবে, আমি কোথায় আটকাইছিলাম। ঠিক আছে, আমি আইডেন্টিফাই করে পেলাম আমি কি পড়াবো। দেন আই চুজ আমি কিভাবে পড়াবো। আমি কি কোচিং সেন্টারে পড়াবো, নাকি আমি এডটেকে পড়াবো। আমি কিন্তু কি কি বের করছি, এবার আমি কিভাবে এটা বের করে ফেলছি। সো আমি দেখলাম আমি এডটেকে পড়াবো, 10 MS এ পড়াবো। কার জন্য পড়াবো, আমি কি এসএসসি স্টুডেন্টদেরকে পড়াবো, এইচএসসি পড়াবো, নাকি আমি ইউনিভার্সিটিতে পড়াবো। 3 ক্যাটাগরিতে চলে আসলো। সো তোমাদের লাইফের যে কোনো প্রবলেমে এই 3টা জিনিস আগে নিজেকে জিজ্ঞাসা করবা। আমি কি করতেছি, কিভাবে করতেছি, কার জন্য করতেছি। কি, কিভাবে, কার জন্য, এই 3টা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলে ওই কাজ ক্লিয়ার। ওইটা আর সমস্যা না, ওটা সমাধানের দিকে চলে যায়। বুঝতে পারছো? একদম বেসিক জিনিস, কি কিভাবে কার জন্য, কি কিভাবে কার জন্য। সবার কাছে ক্লিয়ার হয়েছে? অর্থনীতির 3টা মৌলিক 3টা সমস্যার মধ্যে 3টা কি কি, কি করব, কিভাবে করব, কার জন্য করব। শেষ। এই 3টার অ্যান্সার পাইছি, তার মানে কাজ ডান আমার। ওকে, যেমন এইচএসসি তে ভালো করতে হবে, কি করতে হবে, এইচএসসি তে ভালো করতে হবে, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। কি কি আইডেন্টিফাই হয়ে গেছে, কিভাবে ভালোভাবে রুটিন মাফিক ক্লাস করব, পড়া কমপ্লিট করব, ভালোভাবে এক্সাম দিব, কিভাবে হয়ে গেছে। কার জন্য করব, নিজের জন্য করব। কার জন্য, নিজের জন্য, নিজের জন্য, দ্যাটস ইট, ক্লিয়ার। ওকে, কি উৎপাদন করতে হবে, এটা অলরেডি বলে দিচ্ছি। মানে এটা কি সবচেয়ে বড় নির্বাচনগত সমস্যা, বড় নির্বাচন সমস্যা। কি উৎপাদন করতে হবে। ওকে, কি উৎপাদন করতে হবে। দেন কি উৎপাদন করা হবে আমরা অলরেডি বুঝে গেছি। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা ধরো এখানে দেখি, ঠিক আছে, মনে করো উৎপাদনের ক্ষেত্রে আমরা কি দেখব, আমরা দেখব প্রথমত এই যে এখান থেকে আমাদের ম্যাথ গুলো আছে স্টার্ট হইছে। সবাই একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, এটা অনেক মজার একটা ম্যাথ, অনেক মজার একটা ম্যাথ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, পরীক্ষায় প্রশ্ন আসবে তোমার কাছে কি 150 টাকা আছে, এটা বাদ দিই, 150 টাকা এটা বাদ দিই। তুমি তোমার জমিতে যদি
আচ্ছা বাদ দাও, এটা বাদ দিই। মনে করো তুমি একটা খাদ্য উৎপাদন করতে চাও, তুমি একটা খাদ্য উৎপাদন করতে চাও, সেখানে তুমি যদি 50 একক কি দাও, তুমি যদি মনে করো বীজ দাও, 50 একক বীজ দিলে, ঠিক আছে, তুমি যন্ত্রে 100 একক উৎপাদন করতে পারবা। ঠিক আছে, অথবা তুমি যদি 50 টাকার আইসক্রিম নাও, তাহলে তুমি 100 জনকে খাওয়াইতে পারবা 2 টাকা করে করে। 50 টাকার আইসক্রিম, 50 দুগুণা 100। ঠিক আছে, তুমি যদি আবার খাদ্য বাড়ায় দাও, ঠিক আছে, মনে করো তুমি, এই যে খুব মজার একটা জিনিস, খুব মজার একটা জিনিস দেখো, 50 টাকার আইসক্রিম, এটাকে কি বলা হয়? উৎপাদন সম্ভাবনা রেখা। চলো চলো, মজার, অনেক মজার, অনেক মজার, অনেক মজার এই টপিকটা, অনেক মজার, আমরা একটু মজার করে বুঝবো এটা। এটা ভাইয়ার অনেক ভাল লাগে এই টপিকটা বুঝাইতে। সবাই খাতা কলম নাও, খাতা কলম নাও, আমরা শিখতেছি উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, সম্ভাবনা রেখা। চলো বুঝি, উৎপাদন সম্ভাবনা তার মানে কি, একটা জমিতে দুইটা দ্রব্য উৎপাদন করতে চাইলে, এক জায়গায় কি করতে চাইলে, দুটি জিনিস উৎপাদন করতে চাইলে, দুটি জিনিস উৎপাদন করতে চাইলে, উৎপাদন করতে চাইলে, লেটস সি গাইস, লেটস সি। আমাদের এখানে যা আছে আমরা ওইভাবে করেই করব। লেটস সি, আমাদের এ বিন্দু বি বিন্দু, ঠিক আছে, একটা জমিতে চাল এবং গম। ওকে, মজার বিষয়, মজার বিষয়। তোমার কাছে এতটুকু একটা জমি আছে, কতটুকু জমি? এতটুকু একটা জমি আছে। এই জমির 50, এই জমিতে তুমি যদি 40% চাল উৎপাদন করতে চাও, তাহলে গম উৎপাদন করতে পারবা বাকি 60%। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? আবার তুমি যদি এইটার থেকেও বেশি আরো আরো ইজি ওয়েতে তোমাদেরকে বোঝাই, বিকজ তোমাদের আজকে অনেকের আজকে কি একদম নতুন, আমি আরো ইজি ওয়েতে বোঝাচ্ছি। আর মনে করো এখানে চাল নাই, এখানে গম নাই, ঠিক আছে, এখানে টাকা, এখানে আইসক্রিম, এখানে কি আছে? আইসক্রিম। তুমি যদি 50 টাকার আইসক্রিম কিনো, তাহলে তুমি 100টা আইসক্রিম কিনতে পারবা। আবার তুমি যদি 100 টাকার আইসক্রিম কিনো, তাহলে তুমি মাত্র 50টা আইসক্রিম কিনতে পারবা। কথা সত্য? কথা কি সত্য নাকি মিথ্যা আমাকে বলো তো? তুমি যদি 50 টাকার আইসক্রিম কিনো, তাহলে তুমি 100 টাকার আইসক্রিম কিনতে পারবা, 100টা আইসক্রিম কিনতে পারবা 2 টাকা করে। আবার তুমি যদি 100টা আইসক্রিম কিনো, তাহলে তুমি 50টা কিনতে পারবা মাত্র। এন্ড এটাকে আমরা চিত্রে বসাবো, এইটাকে আমরা চিত্রে বসাবো। তো চলো দেখি চিত্রটা কেমন হবে। এই যে চিত্র, কিচ্ছু করা লাগবে না, আমরা এখানে দাগ টানবো, এইভাবে দিব। এখানে লিখবো আমরা কি, এখানে লিখবো আমরা টাকা, এটা লিখবো এক্স, এটা লিখবো ওয়াই, ঠিক আছে, এটাকে লিখবো আইসক্রিম, আমি আইস লিখতেছি জাস্ট। কি করব, এখানে একটা জিরো দিব, এইখানে দিব আমরা 50 100, 50 100, 50 100, 50 100। তো এইটা 50 হলে এটা 100, এটা হবে এ বিন্দু, এটা 100 হলে এটা হবে 50, এটা হবে বি বিন্দু। এন্ড ফ্যাক্ট কি, এটাকে এইভাবে লাগাই দিতে হবে। বুঝতে পারছো? সাকিব আল হাসান বলতেছে ভাইয়া বুঝি নাই, ক্লিয়ার করে দেন। খেয়াল করো, উৎপাদন সম্ভাবনা রেখা তার মানে কি, উৎপাদন সম্ভাবনা একটা জমিতে আমরা যদি দুইটা ক্যাটাগরির ফসল উৎপাদন করতে যাই, তাহলে আমাদেরকে কি কি করতে হবে? একটা জমিতে যদি আমরা দুই ক্যাটাগরির ফসল উৎপাদন করতে যাই, তাহলে আমাদের কি কি করতে হবে? প্রথমত আমার কি করা লাগবে, আমার এইটা আইডেন্টিফাই করা লাগবে আমি কতটুকু উৎপাদন করব, কতটুকু করব না, কতটুকু উৎপাদন করব, কতটুকু করব না। খেয়াল করো, এইটা আমার জমি, এই জমিতে আমি যদি এতটুকু জায়গায় ধান উৎপাদন করতে যাই, তাহলে এতটুকু জায়গায় আমি গম উৎপাদন করতে পারবো, তাই না? আবার সিমিলারলি এতটুকু জায়গায় যদি আমি গম উৎপাদন করতে যাই, এতটুকু জায়গায় আমার ধান উৎপাদন করতে হবে। তার মানে আমরা বোঝাচ্ছি একটা জমিতে কতটুকু পরিমাণ ধান উৎপাদন করলে কতটুকু পরিমাণ গম আমি উৎপাদন করতে পারবো, আবার কতটুকু পরিমাণ গম উৎপাদন করলে কতটুকু পরিমাণ ধান আমি উৎপাদন করতে পারবো। এটা চিত্রের মাধ্যমে দেখানোকে আমার উৎপাদন সম্ভাবনা রেখা বলে। ঠিক আছে, ফার্স্ট টাইমে একটু কেমন কেমন লাগতেছে? হ্যাঁ, এটা অনেক মজার, এটা অনেক মজার। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তোমরা, এই চিত্রটা দেখে একটু ঠান্ডা মাথায় ভাবো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এই চিত্রটা দেখো, এই চিত্রটা দেখে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠিক আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এটা হবে বি বিন্দু,
উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসি কার্ভ। খেয়াল করো, আমি যদি 50 টাকা ব্যয় করি তাহলে আমি 100 একক উৎপাদন করতে পারবো। আমি যদি 100 টাকা ব্যয় করি তাহলে আমি 50 একক উৎপাদন করতে পারবো। বুঝতে পারছো? এন্ড এটাকে কিছুই না, এই দুই পয়েন্টকে জাস্ট চিত্রের মাধ্যমে দিয়ে দিব, তার মানে আমি সর্বোচ্চ এই জায়গায় উৎপাদন, এটা এই বারটাকে বলা হয় আমার উৎপাদন সম্ভাবনা রেখা। সবাই বুঝছো নাকি আমাকে এটা বলো, বিকজ ভাইয়া এই জায়গা থেকে তোমাদের এইচএসসি পরীক্ষায় একটা 10 মার্কের সৃজনশীল আসবে। এইচএসসি পরীক্ষায় একটা 10 মার্কের সৃজনশীল, এটা বুঝতে পারছো নাকি আমাকে বলো। উৎপাদন সম্ভাবনা রেখা বুঝতে পারছো নাকি বলো, আমাকে বলতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা বুঝতে পারছো নাকি বলো। আইসক্রিমেরটা একটু হার্ড লাগছে, আচ্ছা বুঝতে পারছি, ক্লিয়ার, অনেক মজার। ইয়েস ভাইয়া, অর্থনীতি অনেক মজার ভাইয়া, অর্থনীতি অনেক মজার। ফাইজা বলতেছে না ভাইয়া বুঝি নাই, আচ্ছা আরেকবার বুঝাই। উৎপাদন সম্ভাবনা রেখা তার মানে আমি কতটুকু উৎপাদন করতে পারবো, আমি কতটুকু উৎপাদন করতে পারবো। মনে করো আন্টি তোমাকে, অথবা মনে করো একটা জমিতে 50% বা হলো 50% যদি তুমি 50% তুমি যদি চাল উৎপাদন করো তাহলে তুমি 100%, ঠিক আছে, 100% গম উৎপাদন করতে পারবা। আবার তুমি যদি 100% গম উৎপাদন করো তুমি 50% চাল উৎপাদন করতে পারবা। এটাই হলো ফ্যাক্ট। আরেকবার বললে ভালো হতো। ভাইয়া আমি একদম ইজি ওয়েতে বুঝাই, একদম ইজি ভাবে, খেয়াল করো, একদম ইজি ভাবে তোমাদেরকে বুঝাই। খেয়াল করো, উৎপাদন সম্ভাবনা রেখা তার মানে কি, আমি এক জায়গায় দুটি দ্রব্য কতটুকু উৎপাদন করতে পারবো, দুটি দ্রব্য কতটুকু উৎপাদন করতে পারবো, খেয়াল করো এ বিন্দু আর হলো বি বিন্দু। এখানে কি মনে করো তোমরা দুই বোন বা দুই ভাই বোন, ঈদের মধ্যে আঙ্কেল যদি ছেলে আর হলো মেয়ে, ঠিক আছে, ঈদের মধ্যে খেয়াল করো, ঈদের মধ্যে তো বাবা মা সবাইকে সালামি দেয়। মনে করো তোমার বাবা তোমাকে সালামি দিল 100 টাকা, তোমার বোনকে কত দিব 50 টাকা। আবার তোমাকে যখন 50 টাকা দিবে তোমার বোনকে দিবে 100 টাকা। খেয়াল করছো ওকে যখন 100 টাকা দিচ্ছে ওকে দিতেছে 50 টাকা, আবার ওকে যখন 50 টাকা দিতেছে ওকে দিতেছে 100 টাকা। বিকজ আমার টোটাল জায়গায় আমার কাছে টোটাল টাকা আছে 150, আমাকে ডিস্ট্রিবিউট এইভাবেই করতে হবে, আমাকে ডিস্ট্রিবিউট, কেউ বেশি পাবে কেউ কম পাবে। এন্ড এটাকে আমি যখন চিত্রের মাধ্যমে প্রকাশ করব 50 100, 50 100, এখানে 50, এখানে 100, এখানে 50, এখানে 100, এই 50 পাইলে পাবে 100, এই 100 পাইলে পাবে 50, ঠিক আছে। এই যে এটা হলো আমার উৎপাদন সম্ভাবনা বা পিপিসি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এবার ক্লিয়ার হয়েছে নাকি আমাকে একটু বলো তো, উৎপাদন সম্ভাবনা এবার ক্লিয়ার হয়েছে? বলো ভাইয়া, আমাকে এবার একটু বলো, যে বলছিলা ভাইয়া ক্লিয়ার হয় না এবার ক্লিয়ার হয়েছে? মেইন কথা হলো এক জায়গায় দুইটা দ্রব্য কতটুকু উৎপাদন করতে পারবা, এইটা বোঝাচ্ছে যেখানে, ঠিক আছে। সামিয়া তাবাসসুম ভাইয়া এবার বুঝতে পারছো আই গেস তুমি? এবার বুঝতে পারছো ভাইয়া? একদম ক্লিয়ার ভাইয়া, এবার ওকে ডান, ফাইন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা এটা বুঝে গেছি উৎপাদন সম্ভাবনা এখান থেকে আসবে। দেন আমরা কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, এন্ড এটা আমরা অলরেডি দেখে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব কি, দেখবো হলো সম উৎপাদন রেখা। এবার আমরা কি দেখব, এবার দেখো একটু আগে এটা এরকম ছিল, এবার এটা এরকম হয়ে যাবে। ওকে, সম উৎপাদন রেখা, কি উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা। আচ্ছা, এটা আমরা এখন দেখবো না, এটা আমরা অলরেডি দেখছি উৎপাদন সম্ভাবনা রেখা। এই যে দেখো এভাবে করে তোমাদের ম্যাথ আসবে, তোমাদের দেখো
যদি তুমি 0 টাকা তোমার কাছে যখন 0 তখন তুমি 24 টাকা 24 একক উৎপাদন করতে পারবা। তোমার কাছে যখন 10 টাকা আছে তখন তুমি 20টা প্রোডাক্ট কিনতে পারবা, যখন 20 টাকা আছে তখন 10টা, যখন 24 টাকা আছে তুমি কিছুই করতে পারবা না। ঠিক আছে, এই যে সেম জিনিসটা এখানে কোনটার মাধ্যমে উৎপাদন করতে হয়েছে? বি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে। ওকে, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা আমরা একটু আগে বলছি, তাই না? একটু আগে দেখছি, এই যে দেখছো, এবার দেখো, এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার। দেখো আমার টাকার পরিমাণ সেম, 5000 টাকা আছে। আমার জমিতে যদি 12 মণ ধান উৎপাদন করি তাহলে সম্পূর্ণ ধান, আমি কোনো পাট উৎপাদন করতে পারবো না। যদি আমি 10 মণ ধান উৎপাদন করি তাহলে আমি 5 মণ পাট উৎপাদন করতে পারবো। 5 মণ ধান উৎপাদন করলে 10 মণ পাট উৎপাদন করতে পারবো। আবার আমি যদি শুধু 12 মণ পাট উৎপাদন করি তাহলে আমি ধান উৎপাদনই করতে পারবো না। এই যে দুইটা দ্রব্য উৎপাদনের সম্ভাবনা, দুইটা দ্রব্য উৎপাদনের একই সাথে দুইটা দ্রব্য উৎপাদনের সম্ভাবনা যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলা হয়। এই যে দেখো, যখন 0 তখন 12, ঠিক আছে? আবার যখন 5 একক তখন হচ্ছে কত একক? 12 একক। ওকে, 5 12। দেন আমার কি যাচ্ছে? যখন 10 একক তখন যাচ্ছে আমার এখানে 5 একক। সো এইভাবে করে আমরা অ্যান্সার করব। এটা 0 হইলে এটা 12। তো আমরা এইটাকে একবার হইলো এইটাকেই তোমার লম্ব অক্ষে বসাবো, এই যে এই অক্ষে বসাবো আর একটা ভূমি অক্ষে বসায় অ্যান্সার করে ফেলবো আমরা। ভাইয়া চিত্র কি আনুমানিক ভাবে আঁকবো? হ্যাঁ, চিত্র সবসময় আনুমানিক ভাবে আঁকবো, চিত্র আমরা সবসময় আনুমানিক ভাবে আঁকবো। 0 টাকা থাকলে ওইটা বাদ দাও, ওইটা বাদ দাও, এটা খেয়াল করো। এই যে 0 টাকা মানে 24, ওটা জমির কথা বলছি, জমি জমি, ঠিক আছে? জমির কথা বলছি। 0 টাকা তার মানে তুমি যদি ধান উৎপাদন 0% করো তাহলে তুমি 12 মণ বা 24 মণ গম উৎপাদন করতে পারবা। ওইটাই বলা হয়েছে এখানে। এইটার দিকে ফোকাস করো। একটা একটা বুঝলে তুমি সবগুলো উৎপাদন সম্ভাবনা রেখা বুঝাবা। এইটা বুঝো, এইটা বুঝো, এইটা বুঝছো নাকি আমাকে জানাও। উৎপাদন সম্ভাবনা রেখার এইটা বুঝছো নাকি? ভাইয়া চিত্রটা কিভাবে আঁকতে হবে? আচ্ছা, এই যে এইখানে যে মানটা দেখছো না, আমি এটা থেকে দেখো চিত্র আঁকি। ধান আর পাট, খেয়াল করো চিত্রটা আমি আঁকতেছি। দেখো 0 আমি দিয়ে দিছি। আমি মনে করো এইখানে ধান দিলাম, ঠিক আছে? এইখানে দিলাম পাট। খেয়াল করো সবাই কি কি আছে। 0 দিয়ে দিছি, 5 10 12, 0 দিয়ে দিছি। এটা হলো 5, এটা হলো 10, এটা হলো 12। আবার সেম ওইভাবেও 0 দিয়ে দিছি, 5 10 12, যেই যে মান আছে ওই মানগুলো লিখবো। খেয়াল করো, খেয়াল করো, যখন আমার ধান যখন 12 তখন আমার পাট কত? 0 না? তখন আমার পাট এই যে, তার মানে এইখানে আসতেছে, এই যে এইখানে আসতেছে, ঠিক আছে? 12 আর 0 তার মানে 12-র এখানেই আসি। তোমরা তো বেসিক ম্যাথ করছো না সবাই? ওই বেসিক ম্যাথটাই এই মানগুলা চিত্রে বসাচ্ছি, এই মানগুলা চিত্রে বসাচ্ছি। এইটা আমার এক্স অক্ষ, এইটা আমার ওয়াই অক্ষ, এইটা আমার ওয়াই অক্ষ, এইটা আমার এক্স অক্ষ। খেয়াল করো, খেয়াল করো, একবার ভালোভাবে বুঝলেই হবে, একবার ভালোভাবে বুঝলেই হবে। আগে চিত্রটা খেয়াল করো একবার। আমার ধান যখন 12%, গম তখন 0, তার মানে ধান এখানে এই যে 12 0 বসাই দিছি। ধান যখন 10, গম তখন কত? গম তখন কত দেখো তো? গম তখন 5, তাহলে এই যে 10 হইলে 5, 5 হইলে 10। আবার এটা ধান যখন, এটা আবার 10। তারপর কি এটা যখন 0, মানে ধান যখন 0 পাট তখন 12। এই যে দেখছো, এই যে ঠিক আছে? তো আমি কি করলাম? আমি হলো এই যে বসাই দিলাম। বুঝতে পারছো? এটাই মেবি এরকম হয়েছে, বাট এখানে কি চিত্রটা তোমরা যদি স্কেল দিয়ে ভালোভাবে আঁকো তাহলে একদম এরকম হবে, ঠিক আছে? একটু বড় ছোট হবে। আমি যেহেতু হাত দিয়ে আঁকছি, চিত্রটা দেখতে এরকম হবে। বেশি কিছু না, মানগুলা মানের সাথে বসাই দিব, কোনটা হইলে কত। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আমাকে জানাও তো ভাইয়া, উৎপাদন সম্ভাবনা রেখাটা বুঝতে পারছো নাকি? এ বিন্দু কোথায় দিব? এই যে এ বিন্দু, এই যে বি বিন্দু, এই যে সি বিন্দু, এই যে ডি বিন্দু, এ বি সি ডি, এ বি সি ডি, ঠিক আছে? খেয়াল করছো? এ বি সি ডি। এই চিত্রটা গ্রাফে আঁকলে তোমাদের আরো ইজিয়ার হয়ে যাবে।
হ্যাঁ ভাইয়া এখন বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে আচ্ছা, তো এখানে তোমাদের একটা বেসিক ম্যাথ দিয়ে দিছি। ওকে, উৎপাদন সম্ভাবনা রেখা। আচ্ছা দেখো, এবার কি তোমরা যখন উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবা, আঁকার পর নিজের মতো করে এক্সপ্লেইন করে দিবে। তোমরা সম্পাদ্য লিখছো না, সম্পাদ্য তোমরা করছো না যে এই অক্ষ বরাবর এইটা ধরি, বি অক্ষ বরাবর এটা ধরি, এ অক্ষ বি অক্ষকে যোগ করি, এটার মান হলো এ, এটার মান বি, এটার মান সি। সম্পাদ্য যেভাবে আঁকছো ঠিক সেভাবে চিত্র আঁকার পর, গ্রাফ আঁকার পর খাতার নিচে নিজের মতো করে এভাবে এক্সপ্লেইন করে দিবা। এই এক্সপ্লেইন করার আর বলার কিছু নাই, নিজের মতো করে এক্সপ্লেইন করে দিবা। ঠিক আছে? এই মান কি দেওয়া থাকবে নাকি বের করতে হবে? সব দেয়া থাকবে, সব দেয়া থাকবে ভাইয়া, সব সবকিছু দেয়া থাকবে, তুমি জাস্ট চিত্র আঁকবা। সব দেয়া থাকবে, তুমি জাস্ট চিত্র আঁকবা। বুঝছো? আচ্ছা, পিপিসি রেখা কি সবসময় সোজা? না, পিপিসি রেখা সবসময় বেঁকা হয়। পিপিসি রেখা সবসময় বেঁকা হয়। এই মান দেয়া থাকবে ভাইয়া তাসনিম, এই মান দেয়া থাকবে। এক্সামে তোমাকে ডিরেক্ট এই যে এরকম করে, মনে করো তোমার সৃজনশীল 1, সৃজনশীল 1 এভাবে করে দিয়ে দিবে, একদম এভাবে করে দিয়ে দিবে, জাস্ট ওইটাই তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে ডান, নিজের মতো করে এক্সপ্লেইন করবা। আচ্ছা, এই যে এইটা দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু বুঝো, এটা একটু বুঝো। আমরা এতক্ষণ পর্যন্ত যত চিত্র আঁকছি, আমাদের এইখানে কি ছিল? আমাদের এইখানে মনে করো কোনো একটা মান আছে, তাই না? আবার আমাদের সবগুলা মান এইটা গেছে, বাট কখনো কি মান আমাদের এইখানে আসছে বলতো? আমরা এতক্ষণ পর্যন্ত যে যে চিত্র আঁকছি, কখনো কি আমাদের মান বাহিরে গেছে? এই চিত্রের বাহিরে কোনো বিন্দু গেছে? যায় নাই। কিন্তু আমাদের অর্থনীতিতে ধরা হয় কি জানো? আমাদের অর্থনীতিতে ধরা হয় এই যে যে বারটা পাইছি, এইটাই হলো আমাদের সর্বোচ্চ উৎপাদন রেখা। সর্বোচ্চ এই জায়গা পর্যন্ত উৎপাদন করতে পারবো, এই জায়গা পর্যন্ত উৎপাদন করা যাবে, উৎপাদন করা যাবে। তার মানে আমরা উৎপাদন সম্ভাবনা কখন করি? যখন আমরা সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারি এটা বের করি না? তার মানে একটা অর্থনীতিতে বা একটা জমিতে আমরা সর্বোচ্চ এতটুকু পরিমাণ উৎপাদন করতে পারি, তাই না? সর্বোচ্চ এতটুকু পরিমাণ উৎপাদন করতে পারি। বাট এই যে বিন্দু, এইটা কি? এইটা আমাদের হলো অসীম অভাব। এটাকে আমরা কি বলি? অসীম অভাব। তার মানে আমাদের যদি সুযোগ থাকতো আমরা এতটুকু উৎপাদন করতাম, বাট যেহেতু আমাদের অভাব অসীম, ঠিক আছে, এবং টাকা অপর্যাপ্ত, টাকা অপর্যাপ্ত, তাই আমরা এই পর্যন্ত উৎপাদন করতে পারি না। এখানে এটাই বুঝাইছে, এখানে এটাই বুঝাইছে যে আমরা যখনই উৎপাদন করবো, আমরা এতটুকু পরিমাণ উৎপাদন করতে পারবো, আমরা কখনো এই জায়গায় উৎপাদন করতে পারবো না। বিকজ আমাদের কি? আমাদের চারটা জিনিস সীমিত: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, অর্থনীতিতে চারটা জিনিস মনে রাখবা। ভূমি মানে জায়গা, যে জায়গায় তুমি উৎপাদন করতেছো এটা লিমিটেড। শ্রম, তুমি চাইলেও অধিক পরিশ্রম করতে পারবা না। মূলধন, টাকা কিন্তু সীমিত, ঠিক আছে। এবং সংগঠন, মানুষের মেধা সীমিত, মানুষের মেধা সীমিত। অর্থনীতিতে এই চারটা জিনিস সীমিত। যেহেতু এই চারটা জিনিস সীমিত, তাই এই জায়গায় উৎপাদন করা যাবে না। মনে রাখবা সব, মনে রাখবা সবাই। অর্থনীতিতে এই চারটা জিনিস সীমিত, তুমি চাইলেই বাড়াইতে পারবা না। ভূমি, তুমি চাইলেই পৃথিবীতে জমি বাড়াইতে পারবা না। শ্রম, তুমি চাইলেই কোনো মানুষকে দিয়ে 12 ঘন্টা জায়গায় 15 ঘন্টা কাজ করে দিতে পারবা, তার শরীরে কুলাবে না। দেন মূলধন, টাকা তো অলওয়েজই সীমিত। সংগঠন, সংগঠন মানে কি? সবকিছু ম্যানেজ করার পাওয়ার বা সবকিছুকে একত্র করা। ওই সবকিছু একত্র তোমার সবগুলোর মধ্যেই বোঝা যায়। বুঝতে পারছো? এজন্য এইচ হইল অসীম অভাব বা যেখানে উৎপাদন করা অসম্ভব। এইচ, এইচ দেয়া থাকবে তোমাকে কনফিউজ করার জন্য পরীক্ষায়। এইচটা দিবেই তোমাকে পরীক্ষায় কনফিউজ করার জন্য। এবং তোমাকে গ নম্বরে প্রশ্ন করবে যে উদ্দীপকের উল্লেখিত চিত্রে এইচ বিন্দুতে কি উৎপাদন করা সম্ভব? তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে এইটা। তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিবে এইচ বিন্দুতে কি উৎপাদন সম্ভব, কি উৎপাদন সম্ভব। ওই যে কি উৎপাদন করব, কার জন্য, কিভাবে করব, কার জন্য করব, এটা তোমাদেরকে পরীক্ষায় দিয়ে দিবে যে এইচ বিন্দুতে কি উৎপাদন সম্ভব। তখন তোমরা বলবা না, সম্ভব না, কারণ আমরা জানি অর্থনীতিতে এই চারটা জিনিস সীমিত। তারপর এক্সপ্লেইন করে দিবা, দ্যাটস ইট। বুঝছো? ক্লিয়ার হয়েছে না এবার?
এবার ক্লিয়ার হয়েছে না? আমাকে একটু জানাও তো। আই গেস এবার তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। এইগুলাই হলো আমাদের ইকোনমিক্স এর বেসিক। এভাবে করে আমরা বেসিক বিল্ড করি আস্তে আস্তে। আমরা কিছু আজকে অনেক কিছু শিখছি, তোমরা কিন্তু বুঝতেছো না। তোমরা যখন বইটা খুলবা তখন তোমরা বুঝবা যে ভাইয়া আমরা অনেক কিছু শিখে ফেলছি। ওকে, আই গেস সবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এইবার কি এইটা আমরা ওই সেম উৎপাদন একই চিত্রের ভিতরে আমরা যদি বিভিন্ন জায়গায় উৎপাদন করি, ঠিক আছে, এটাকে আমরা বলি উৎপাদন সমানুপাত রেখা স্থানান্তর। এটা আমরা এখন পড়বো না, এটা আমরা পরে পড়বো। ঠিক আছে, এটা আমরা পরে পড়বো। এই সিমিলারলি এটাও আমরা পরে পড়বো। যেমন মনে করো বাংলাদেশ এই বিন্দুতে সর্বোচ্চ উৎপাদন করে, ভারত এই বিন্দুতে, এগুলো আমরা এখন দেখবো না। তো সেম আমাদের এই যে একই কথা, একই জিনিস। আচ্ছা, আরো মজার একটা পার্ট, সুযোগ ব্যয়। সবাই খাতায় লেখো সুযোগ ব্যয়। খাতার ভিতরে সবাই লেখো সুযোগ ব্যয়। খুব মজার একটা কনসেপ্ট, এটা খুব মজার একটা কনসেপ্ট, সুযোগ ব্যয়। সবাই খাতার ভিতরে হেডিং দাও সুযোগ ব্যয়। সবাই খাতায় হেডিং দাও সুযোগ ব্যয়। সুযোগ ব্যয়। আমি সংজ্ঞা লিখে দিব, ঠিক আছে, আমি সংজ্ঞা লিখে দিব, এটাই সবাই খাতায় লিখবা। দুটি প্রকল্পে বা জায়গায় অর্থ বিনিয়োগ না করে, দুটি জায়গায় বা প্রকল্পে অর্থ বিনিয়োগ এর ক্ষেত্রে একটিতে বিনিয়োগ করলে, মানে টাকা দিলে বিনিয়োগ করলে অপরটি বাদ দিতে হয়, বাদ বা ছেড়ে দিতে হয়, বাদ বা ছেড়ে দিতে হয়, একে সুযোগ ব্যয় বলে। একে সুযোগ ব্যয় বলে। একটু কনফিউজিং বাট আমি বুঝাই দিব, দুটি প্রকল্পে, হ্যাঁ এটা ফাইন্যান্সে ছিল, ইয়েস আমার স্টুডেন্টটা ধরতে পারছে, এটা ফাইন্যান্সে ছিল। দুটি প্রকল্পে বা জায়গায় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটা প্রকল্প তুমি বেছে নিলে আর একটা প্রকল্পে তোমার বিনিয়োগ সুযোগ বাদ দিতে হবে, তাই না? বুঝতে পারছো? এবার চলো এক্সাম্পল দেই, চলো এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে সেম। তোমার কাছে 1000 টাকা আছে, তুমি চাইলে শার্ট কিনতে পারো অথবা তুমি চাইলে প্যান্ট কিনতে পারো। এই যে তুমি শার্ট কিনলা, প্যান্টটা কিনতে পারলা না, এইটাই প্যান্টটা হলো তোমার সুযোগ ব্যয়। এই প্যান্ট কি? সুযোগ ব্যয়। আবার বলি, আরো এক্সাম্পল দেই। তোমার কাছে 100 টাকা আছে, তোমার খিদা লাগছে, তুমি বার্গার খাইতে পারবা অথবা তুমি মনে করো রোল খেতে পারবা। ঠিক আছে, তুমি মনে করো বার্গারকে চুজ করলা, তাহলে তুমি রোল খেতে পারবা না, এটা হলো তোমার সুযোগ ব্যয়। এটা কি? সুযোগ ব্যয়। যেহেতু টাকা লিমিটেড, সময় লিমিটেড, সবকিছু লিমিটেড, তাই দুইটা জিনিসের মধ্যে যখন আমি একটাকে চুজ করবো আর একটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে। যেটা বাদ ওইটাকে আমি ছেড়ে দিছি, যেটা ছেড়ে দিছি ওইটাই আমার সুযোগ ব্যয়, যেটাকে ছেড়ে দিছি ওইটাই আমার সুযোগ ব্যয়। এই এসএসসি পরীক্ষায় তোমরা ভালো করার জন্য তোমরা কি ঘুরতে যাওয়া, ফ্রেন্ডসদের বার্থডে পার্টি, কাজিনের বিয়ে, তারপর হলো অনেক ট্যুর, এগুলাকে ছেড়ে দিয়ে জাস্ট পড়ছো না? ওই যে পড়ার কারণে তুমি যেগুলা ছেড়ে দিছো ওই সবগুলো তোমার সুযোগ ব্যয়। ঠিক আছে, জাস্ট পড়ার কারণে তুমি যা ছেড়ে দিছো ওই সবগুলো তোমার সুযোগ ব্যয়। আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদেরকে যদি এখন না পড়ায়া আমি কি করতাম, ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে ঘুরতে যেতাম, আমার ক্যাম্পাসে ঘুরতে যেতাম, কক্সবাজার ঘুরতে যেতাম, তাহলে কি হইতো? এই ক্লাসটা ছেড়ে দিতে হইতো না, তাহলে এটা হইতো আমার সুযোগ ব্যয়, ক্লাসটা হইতো আমার সুযোগ ব্যয়। বুঝছো? মানে দুইটা, তোমার কাছে যে কোনো দুইটা অপশন থাকবে, এই দুইটা অপশনের মধ্যে তুমি একটাকে চুজ করবা। হ্যাঁ ভাই, এটা দুষ্প্রাপ্যতার মতো, কাইন্ড অফ দুষ্প্রাপ্যতার মতো, বাট দুইটাকে মিক্স করো না, দুইটা আলাদা জিনিস। লাইফে দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে থেকে একটাকে তুমি চুজ করলে আর একটা ছেড়ে দিতে হবে। হয় তুমি কফি খাবা, নাহলে তুমি চা খাবা, দুইটাকে একত্রে খাইতে পারবা না, বিকজ তোমার কাছে কাপ একটা। ওকে, তোমার কাছে কাপ একটা। লাইফে তুমি চাইলে হয় ভালো মানুষ হইতে পারবা,
না হলে তুমি চাইলে খারাপ মানুষ হইতে পারবা। দুইটার মধ্যে একটাকে তোমাকে চুজ করতে হবে। তুমি ভালো এবং খারাপ একসাথে দুইটা হইতে পারবা না, বিকজ লাইফ তোমার কাছে একটা। এইটা হলো সুযোগ ব্যয়। বুঝতে পারছো? তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে কিছুদিন পরে। যারা এ প্লাস পাবা ভালো, যারা এ প্লাস পাবা না তারা চাইলে মন খারাপ করে বসে থাকতে পারো, অথবা এই প্ল্যানিং করতে পারো যারা যারা আমার উপর এক্সপেকটেশন রাখছিল বা আমি কেন খারাপ করছি এটা আইডেন্টিফাই করে আমি এইচএসসি তে ভালো করবো, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো। এই দুইটা অপশনের মধ্যে যদি তুমি মন খারাপ করে বসে থাকাটা বেছে নাও তাহলে তোমার সুযোগ ব্যয় হলো তুমি এইচএসসি তো ভালো করতে পারবা না। তুমি কি করতে পারবা না? এইচএসসি তো ভালো করতে পারবা না। বাট যারা যারা এইচএসসি তে ভালো করে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া চুজ করবে তাদের সুযোগ ব্যয় কি, তারা তাদেরকে যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার পর অনেক মানুষ অনেক কথা শোনায় তাদের ওটা গায়ে লাগবে না, বিকজ তাদের অ্যাম্বিশনটা বড়। বুঝতে পারছো সুযোগ ব্যয়টা কোথায়? এইটাই হলো জীবনের ক্ষেত্রে সুযোগ ব্যয়। সো সুযোগ ব্যয় জীবনের প্রতিটা ক্ষেত্রে আছে। তোমরা এখন অনেকে নেটফ্লিক্সে মুভি দেখতে পারতা, নেটফ্লিক্সে মুভি না দেখলে তোমরা আমার ক্লাস করতেছো, ওই মুভি দেখাটা হলো তোমার সুযোগ ব্যয়। বুঝছো? ওই মুভি দেখাটা ছেড়ে দেওয়াটা হলো তোমার সুযোগ ব্যয়। যেটা ছেড়ে দিছি ওইটাই তোমার সুযোগ ব্যয়। আই গেস তোমরা বুঝতে পারছো। সুযোগ ব্যয়কে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। অভাবের দিক থেকে সুযোগ ব্যয়ের সংজ্ঞা থাকে, ঠিক আছে, ওই যে আমরা কোন অভাবটা চুজ করব সেইটা। দেন সুযোগের দিক থেকে তোমার কাছে সুযোগ আছে, তুমি যে কোনো একটাকে চুজ করতেছো ওইটা, ঠিক আছে, হাত ছাড়াকৃত বা ত্যাগকৃত সুযোগ ব্যয়। আর উৎপাদনের দিক থেকে, ঠিক আছে, তোমার কাছে ধান উৎপাদনের সুযোগ আছে, তোমার কাছে গম উৎপাদনের সুযোগ আছে। তুমি কোনটা বেশি করবা কোনটা কম করবা এটা তোমার উপরে। একটা বাড়াইলে আরেকটা কমাইতে হবে, একটা কমাইলে আরেকটা বাড়াইতে হবে, এটাই সুযোগ ব্যয়। এখানে সুযোগ ব্যয়ের একটা ম্যাথ আছে, বাট এটা আমরা এখন দেখবো না। আচ্ছা, এটা আমরা এখন দেখবো, এটা ক্লাসের ভিতরে আমরা দেখবো। আমাদের অর্থনীতির সমস্যাগুলো কি কি, চলো আমরা এবার অর্থনীতির সমস্যাগুলো দেখবো। চলো এই যে আমাদের অর্থনীতির সমস্যাগুলো কি কি। আমাদের দেশে অর্থনীতির সমস্যা কি কি এটা আমরা বুঝতে চাই না? আমাদের দেশে অর্থনীতির সমস্যাগুলো কি কি? এই যে আমাদের অর্থনীতির সমস্যা, আমাদের অর্থনীতি উপরের দিকে উঠতে পারতেছে না, কারণ কি? এক, সামাজিক শ্রম বিভাগ। তার মানে কি, কে কে বেশি টাকা আর্ন করবে, কে কম টাকা আর্ন করবে, এটা অলরেডি চুজ করে ফেলা হয়েছে। যে বেশি টাকা আর্ন করবে সে বেশি টাকাই আর্ন করবে, যে কম টাকা আর্ন করবে সে কম টাকায় আর্ন করবে, এটা সবার মেন্টালিটি হয়ে গেছে। ঠিক আছে, একটা গরিব ঘরের ছেলে যে স্ট্রাগল করে উপরে আসতে পারে এটা কেউ চিন্তাই করতে চায় না। তার মানে সামাজিক শ্রেণী বিভাগ। গুলশানের মানুষ অনেক টাকা আর্ন করে, ধানমন্ডির মানুষ অনেক টাকা আর্ন করে, বাট তোমার মনে করো আজিমপুরের মানুষ কম টাকা আর্ন করে, এটা মানুষের মাথার একটা টেন্ডেন্সি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের তো বেসিক বিল্ডিং ক্লাস সাকিব, এখন আমরা কিন্তু আমাদের অনলাইন ব্যাচের ক্লাস এখনো শুরু করিনি। আমাদের অনলাইন ব্যাচের ক্লাসে আমরা আরো ডিটেইলসে পড়াবো তখন। এখন তো আমাদের বেসিক বিল্ডিং ক্লাস, আমরা বেসিকটা বিল্ড করতেছি। এখন সবকিছু আমার বোঝার দরকার নেই, ঠিক আছে, যখন আমরা একদম ইন্টায়ার ক্লাসের ভিতরে যাব তখন আমরা বুঝবো। আচ্ছা, এরপরে স্বয়ংক্রিয় বাজার। ঠিক আছে, স্বয়ংক্রিয় বাজার বলতে কি বোঝায়? বাজারে একদল মানুষ থাকে যারা কি পুরো বাজারটাকে কন্ট্রোল করে। ঠিক আছে ভাইয়া, বইয়ের মতো না লিখে যদি নিজের মতো করে লিখি তাহলে কি ভালো মার্ক পাবো? হ্যাঁ, ডেফিনেটলি ভালো মার্ক পাবা, বাট এটা তোমাকে মেক শিওর করতে হবে তুমি নিজের ভাষায় লিখলেও গুছায় লিখতেছো। আমি কখনো বইয়ের ভাষায় লিখি নেই, আমি নিজের ভাষায় রাইটটা লিখছি, আমি নিজের ভাষায় রাইটটা লিখছি, ভালো মার্ক পাইছি। ওকে, আমরা দেখতেছিলাম অর্থনৈতিক সমস্যা। প্রথমে সমাজের শ্রেণী বিভাগ, সমাজকে ভাগ করে ফেলা হয়েছে। স্বয়ংক্রিয় বাজার, কে বাজার কন্ট্রোল করবে, কে শোষিত হবে, কে শাসন করবে, সবকিছু বাজারে অলরেডি কন্ট্রোল। পুঁজি কেন্দ্রীকরণ, তার মানে কি আমাদের দেশে যার কাছে মূলধন বেশি, ঠিক আছে, তার কাছে বেশি মানুষ যায়, যার কাছে মূলধন বেশি তার কাছে বেশি মানুষ যায়, যে শ্রম দিতে পারে তার কাছে মানুষ যায় না। এটা আমাদের অর্থনীতির একটা সমস্যা। শ্রেণী বিভক্তিকরণ, ঠিক আছে, আয় বৈষম্য। বিসিএস ক্যাডার ছেলের সাথে ভালো মেয়ের, সুন্দরী মেয়ের বিয়ে হচ্ছে, ঠিক আছে, বিসিএস ক্যাডার ছেলে তার লাইফে সে আর কিছু করুক না করুক, সে লাইফে অনেক ভালো কিছু করছে, বিসিএস ক্যাডার হওয়ার কারণে তার লাইফ শাইন। এটা কি একটা শ্রেণী বৈষম্য না? বাট যেই ছেলেটা বা যেই মেয়েটা তোমার কর্পোরেট জব করতেছে, যে তার মেধা দিয়ে ওখানে টিকছে, হ্যাঁ, সে কি বৈষম্যের শিকার হচ্ছে না? সেও ভালো টাকা আর্ন করতেছে, সেও 1-2 বছর পর ভালো টাকা আর্ন করতেছে। বাট এখানে শ্রেণী বৈষম্যটা কি? সরকারি চাকরিজীবীর র্যাঙ্ক অনেক উপরে দেওয়া হয়, তোমার বেসরকারিদেরকে একদম নিচুতে দেওয়া হয়। এটা শ্রেণী বৈষম্য, এর কারণে আমাদের অর্থনীতি গ্রো করে না। দেন মুনাফা ভিত্তিক উদ্যোগ,
মুনাফা ভিত্তিক, সবাই টার্গেট করে টাকা লাগবে টাকা লাগবে টাকা লাগবে, বিজনেস স্টার্টেই আমার মুনাফা লাগবে, বিজনেস স্টার্টেই আমার মুনাফা লাগবে। তুমি মনে করো আজকে একটা বিজনেস স্টার্ট করলা, তুমি যদি মুনাফা যা আসে তা যদি পকেটের ভিতরে রেখে দাও, তাহলে কি তোমার ওই টাকাটা কি আবার রিইনভেস্ট হচ্ছে? এই রিইনভেস্টমেন্ট হয় না। মুনাফা ভিত্তিক উদ্যোগের কারণে কি হয় না জানো? টাকাটা রিইনভেস্ট হয় না। এই রিইনভেস্ট না হওয়ার কারণে আমাদের ইকোনমি উপরের দিকে ওঠে না। আর হলো অবাধ প্রতিযোগিতা, যে যার মতো পারতেছে। যে যখন পেঁয়াজের দাম যখন বাড়ে, একজন বলে 100 টাকা, একজন বলে 120 টাকা, একজন বলে 130 টাকা, একজন বলে 140 টাকা, একজন 150 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা মতো চলে যায়, তাই না? এটা হলো অবাধ প্রতিযোগিতা, কোনো বাজারে শৃঙ্খলা নাই, যে যার মতো পারে দাম বাড়ায় দেয়, যে যার মতো পারে দাম বাড়ায় দেয়। এগুলার কারণে আমাদের অর্থনীতি সমস্যার সম্মুখীন হয়। এগুলার কারণে কি হয়? আমাদের অর্থনীতি সমস্যা। এগুলো বেসিক কয়েকটা সমস্যা, আরো অনেক ক্যাটাগরির সমস্যা আছে, আরো অনেক ক্যাটাগরির সমস্যা আছে। ওকে, সো এই যে মজার জিনিস চলে আসছে আমাদের এখন মজার টপিক চলে আসছে। সো আমরা অলরেডি অনেক কিছু আলোচনা করছি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা সবাই জানি, আমাদেরকে একদম একটা বেসিক এক্সাম্পল দিই। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে হলো যে অর্থ ব্যবস্থা, আমরা জানি আমাদের কাছে কয়েকটা অর্থ ব্যবস্থা আছে, ঠিক আছে? আমাদের কাছে, আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা এখন দেখবো না, আমরা ক্লাসের ভিতরে দেখবো এটা। আচ্ছা, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামী, ঠিক আছে? আমরা এবার এখানে তোমাদের তো স্লাইডে দেয়াই আছে, বাট আমরা একটু মজার ওয়েতে শিখবো, ওকে? আমাদের অর্থ ব্যবস্থা, আমাদের কি অর্থ ব্যবস্থা, আমাদের অর্থনীতিতে 4টা অর্থ ব্যবস্থা আছে, সবাই খেয়াল করো। 4টা অর্থ ব্যবস্থা, মানে পৃথিবীতে টোটাল 4টা অর্থ ব্যবস্থা। একটা হলো ধনতান্ত্রিক, একটা হলো একটা হলো সমাজতান্ত্রিক, আমি এখানে সবগুলো বুঝাই দিব। একটা হলো মিশ্র, আর একটা হলো ইসলামী। খেয়াল করো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা মানে কি? যেখানে সরকার কর্তৃক, ঠিক আছে, যেখানে সরকার কর্তৃক বিধিনিষেধ দিয়ে দেয়া হয়, বাট ফ্রিডম থাকে, ফ্রিডম আছে। তার মানে কি? এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় তুমি যত ইচ্ছা মুনাফা ভোগ করতে পারবা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কি? মুনাফাভোগী। তার মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলতে বোঝাচ্ছে যে সরকার বলে দেয় তুমি নিজের ইচ্ছা মতো চলতে পারবা। মানে ইটস লাইক কি, ছাড়া গরু, গরুকে ছেড়ে দিলে গরু যেমন যে কোনো খেতে যায় খাইতে পারে, এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো কাইন্ড অফ সেম। যে এই অর্থ ব্যবস্থায় যারা যারা তোমার উৎপাদন করে, বিনিয়োগ করে, তাদেরকে সরকার বলে দেয় যে আই জাস্ট ওয়ান্ট মুনাফা, আমার ইকোনমিতে আমি জাস্ট মুনাফা চাই, তাই এরা যত ইচ্ছা মুনাফা কামানোর জন্য যা খুশি করতে পারে, ঠিক আছে? এটা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো উত্তর কোরিয়া। তোমরা তো সবাই কিম জং উনকে চিনো, তাই না? উত্তর কোরিয়া। তো উত্তর কোরিয়া কি করে? উত্তর কোরিয়াতে কি হয়? উত্তর কোরিয়াতে কিম জং উন সবকিছু বলে দেয় যে তুমি এত টাকা আর্ন করতে পারবা, এত টাকা আর্ন করলে তুমি শহরে থাকতে পারবা, এত টাকা আর্ন করলে তোমাকে গ্রামে থাকতে হবে। তার মানে যখন সরকার কর্তৃক সবকিছু কি করে দেওয়া হয়? রুলস রেগুলেশনস দিয়ে দেওয়া হয়। সকল রুলস রেগুলেশন দিয়ে দেওয়া হয়, তাকে আমরা বলি সমাজতান্ত্রিক। তার মানে কি? এইটা হলো বাবা মায়ের অবাধ্য সন্তান। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো বাবা মায়ের অবাধ্য সন্তান, সে ছাড়া গুরু, তাকে বের করে দিছে, যাও বাবা তুমি যা ইচ্ছা কর। তোরে আমি আর মামার যে কয়েকবার বাবা মার কথা না শুনলে বাবা কি বলে, যা তোর নিজের জীবন তুই তোর নিজের মতো গুছায় নে। এটা হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? এই যে সন্ধ্যা 6টার মাগরিবের আজানের মধ্যে ঘরে ঢুকবা, মাগরিবের আজানের পর ঘরে আসলে আর ঘরে ঢুকতে পারবা না, এটাকে বলা হয় সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার উদাহরণ। সেম, যে অর্থ ব্যবস্থায় সরকার কর্তৃক সবকিছু নির্ধারণ করে দেওয়া হয়। আর মিশ্র কি? মিশ্র মানে হইলো ধনতান্ত্রিক, ঠিক আছে, এই যে তোমার ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের একত্র। তার মানে কি? এখানে ফ্রিডমও আছে, রুলস এন্ড রেগুলেশনও আছে। মানে কি? যতই তুমি ঘুড়ি উপরে উড়াও, নাটাই কিন্তু আমার হাতে, ঠিক আছে? তুমি ঘুড়ি উঠতে 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 একদম মহাকাশে যেতে পারবা, বাট টানটা যখন আমি দিব, নাটাই তো আমার কাছে, টান আমি দিলে আমার কাছে চলে আসতে হবে,
ঠিক আছে, তার মানে এখানে কি এই মিশ্র অর্থব্যবস্থা মানে হলো এখানে সরকার তোমাকে উৎপাদনের ফ্রিডমও দিবে এবং কিছু রুলস এন্ড রেগুলেশনও দিয়ে দিবে যে তুমি দাম এতটুকু পর্যন্ত বাড়াতে পারবা, এতটুকু পর্যন্ত বাড়াতে পারবা না। ঠিক আছে, এন্ড ইসলামী অর্থব্যবস্থা আমরা সবাই জানি ইসলামী শরিয়া মোতাবেক যে অর্থব্যবস্থা বা যে অর্থনীতি পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। এবং এখানে সুদ নিষিদ্ধ। এখানে কি, এখানে সুদ নিষিদ্ধ। ঠিক আছে, এখানে হলো সুদ নিষিদ্ধ। বুঝতে পারছো? এই চারটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে বলো তো? এইবার তোমরা আমাকে বলবা বাংলাদেশে কোন অর্থব্যবস্থা আছে। এইবার তোমরা আমাকে বলবা বাংলাদেশে কোন অর্থব্যবস্থা আছে, বলো দেখি, বলো দেখি। এবার আমাকে তোমরা বলো বাংলাদেশে কোন অর্থব্যবস্থা আছে, দেখি কে গেস করতে পারে রাইটটা। বাংলাদেশে কোন অর্থব্যবস্থা আছে? বলো দেখি বাংলাদেশে কোন অর্থব্যবস্থা আছে, কে বলতে পারবা? একটু মাথা খাটাইলেই পেরে যাবা। বাংলাদেশে কোন অর্থব্যবস্থা আছে? মিশ্র অর্থব্যবস্থা। সামিয়া তাবাসসুম, ইয়েস। সমাজতান্ত্রিক না, বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা। বাংলাদেশে মিশ্র, বাংলাদেশে মিশ্র, মিশ্র। বিকজ বাংলাদেশের সরকার ফ্রিডমও দেয়, রুলস এন্ড রেগুলেশনও দেয়। বাংলাদেশের সরকার ফ্রিডমও দেয়, রুলস এন্ড রেগুলেশনও দেয়। বাংলাদেশ মিশ্র অর্থব্যবস্থা। বাংলাদেশ মিশ্র অর্থব্যবস্থা। ইয়েস, বাংলাদেশ মিশ্র অর্থব্যবস্থা। হ্যাঁ, বাংলাদেশ মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। সবাই রাইট অ্যান্সার দিয়েছো। বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। ঠিক আছে, বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এইটা সবাই বুঝতে পারছো? এইটা সবার কাছে ক্লিয়ার হইছে? আমাকে একটু জানাও তো, এটা এই চারটা সবার কাছে ক্লিয়ার? এই চারটা সবার কাছে ক্লিয়ার হইছে? বলো আমাকে, সবাই বুঝতে পারছো নাকি? আমাকে যে সেটা বলো। জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। একটু বললেই হবে, এতটুকু বললেই হবে, জি ভাইয়া ক্লিয়ার। বাই দ্য ওয়ে, আজকের ক্লাসের যেই মোমেন্টটা তোমাদের ভালো লাগতেছে যে অর্থনীতি ভাইয়ার এই পোর্শনটা অনেক ভালোভাবে পড়াইছে, এটা কিন্তু তোমরা তোমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্ট গ্রুপে রিভিউ দিবা। আমি সবার রিভিউ করব, বিকজ আমাদের যেহেতু এটা ফর দা ফার্স্ট টাইম আমরা আনছি, আমি চাই আমার সকল স্টুডেন্ট ওই গ্রুপটার ভিতরে সবাইকে জানাক যে তোমরা চাও না তোমাদের সাথে আরো অনেক স্টুডেন্ট একসাথে লেখাপড়া করুক। আমি চাই, ঠিক আছে, আমি চাই আমার সাথে আরো অনেক স্টুডেন্ট একসাথে লেখাপড়া করুক। সো ওই গ্রুপটার ভিতরে জানাইতে হবে, ওই গ্রুপটার ভিতরে জানাইতে হবে যে আজকের ক্লাসে আমাদের বেসিক বিল্ডিং ক্লাস শুরু হয়ে গেছে ইকোনমিক্সে। সো যারা যারা ক্লাসটা করতেছো না, মিস করতেছো। ঠিক আছে, ক্লাসের যেই মোমেন্ট ভালো লাগে স্ক্রিনশট নাও, তোমার মতামত লেখো, পোস্ট করো। বল উপরে লিখবা তোমার ইকোনমিক্স বেসিক বিল্ডিং ক্লাস 1 স্টার্টেড, মিশন স্টার্টেড, ইকোনমিক্স মিশন স্টার্টেড, এভাবে করে লিখে পোস্ট করবা। এন্ড যারা যারা কি জয়েন করতেছে না তাদের কি কি লস হবে এগুলাও তোমরা লিখে পোস্ট করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ডান, আমি দেখবো কে কে রিভিউ দেয়। আচ্ছা, সো এখানে তোমাদের বেসিক আলোচনা করে দিছি সবগুলা নিয়ে। ঠিক আছে, আচ্ছা ইসলামী অর্থব্যবস্থাও দিয়ে দিছি। এরপর আমাদের আরো একটা জিনিস আছে। এইবার বলো তো, এইবার কি ইকোনমিক্স একটু সহজ মনে হচ্ছে না? পোস্ট রিভিউ পোস্ট করে না ভাই, অ্যাপ্রুভ করে না? আমি অ্যাপ্রুভ করব, আমি অ্যাপ্রুভ করব। আজকেও কি আগুন লাগাবো? হ্যাঁ আজকেও আগুন লাগাবা মিম, আজকেও আগুন লাগাবা। পোস্ট আমি অ্যাপ্রুভ করব ভাইয়া, গ্রুপের অ্যাডমিন আমি, আমার ক্লাস আমি পোস্ট অ্যাপ্রুভ করব। তোমরা জাস্ট ভালোভাবে লিখে পোস্ট করবা। সাকিব, গ্রুপের অ্যাডমিন এখন আমি, ঠিক আছে? সো আমার ক্লাস আমি অ্যাপ্রুভ করে দিব। বাস জাস্ট আই ওয়ান্ট প্রপারলি লিখতে হবে। গ্রুপের অ্যাডমিন আমি, ওকে? গ্রুপের অ্যাডমিন আমি, পোস্ট অ্যাপ্রুভ করার দায়িত্ব আমার, জাস্ট পোস্ট করার দায়িত্ব তোমার। ওই গ্রুপে আজকেও আগুন লাগাইতে হবে যে ইকোনমিক্স ক্লাস স্টার্টেড, আগুন লাগাইতে হবে গ্রুপটাতে। এইবার বলো তো, ইকোনমিক্স আজকে বেসিক বিল্ডিং ক্লাস মোটামুটি করতে করতে এবার কি একটু ফিল এরকম আসতেছে না যে হ্যাঁ পারবো, পারবো মনে হচ্ছে না? আজকে যতটুকু আলোচনা করলাম জানো তোমার ফার্স্ট চ্যাপ্টারের, ঠিক আছে, তোমার ফার্স্ট চ্যাপ্টারের 80% শেষ। ফার্স্ট চ্যাপ্টারের 80% শেষ, তোমরা বুঝতেও পারলা না। কিন্তু মজার বিষয় হলো ইকোনমিক্স এরকমই। আজকের ক্লাসে যেহেতু আমরা আরো একটু ক্লাস আছে বাকি আছে, বাট এখন আমরা বলো আমরা
অলমোস্ট 80% কমপ্লিট করে ফেলছি। এখন এই যে এই কাঠবিলালিটার মতো কি একটু হ্যাপি লাগতেছে না যে ওকে ফাইন, পারবো ফাইনালি, ভাইয়া পড়াইতেছে, পারবো ফাইনালি, হ্যাঁ ইকোনমিক্স ইজি, ইয়েস দ্যাটস দ্য স্পিরিট। এইটাই আমি চাই যে আমার যে স্টুডেন্টটা ক্লাসের স্টার্টিং এ বলবে ইকোনমিক্স হার্ড, সে ক্লাসের লাস্টের দিকে এসে বলবে ভাই ইকোনমিক্স সবচেয়ে ইজি। ঠিক আছে, এন্ড আই ওয়ান্ট যে তোমরা আজকে ডেফিনেটলি এই রিভিউটা লেখো, যারা সায়েন্সের আসো বিশেষ করে, আই ওয়ান্ট দেয়ার রিভিউ। যারা সায়েন্সের আসো বিশেষ করে তারা সবাই লিখবা যে তোমার সায়েন্সের স্টুডেন্ট হওয়ার পরও আজকে ফর দ্য ফার্স্ট টাইম ভাইয়ার ইকোনমিক্স ক্লাস করার কারণে তোমার ইকোনমিক্স বুঝতে ইজিয়ার হচ্ছে। এবার তুমি এখন তুমি বুঝতে পারো ইকোনমিক্স। এই জিনিসগুলো লিখতে হবে, সবাইকে জানাইতে হবে যে হ্যাঁ ইকোনমিক্স ক্লাস স্টার্টেড, যারা যারা কোর্সে জয়েন করে জয়েন করো, সবাইকে জানাইতে হবে। ওকে, ইয়েস, ওকে। সো আমাদের আরো দুইটা জিনিস আছে, একটা হলো সমষ্টিক অর্থনীতি, একটা হলো ব্যষ্টিক অর্থনীতি। আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে এখানে বলি, সামষ্টিক অর্থনীতি মানে হলো যে অর্থনীতিতে আমাদের পুরো দেশের সবকিছু নিয়ে আলোচনা করা হয়, দেশের সবকিছু নিয়ে আলোচনা করা হয়। আর ব্যষ্টিক অর্থনীতি মানে কি? ব্যষ্টিক অর্থনীতি মানে হলো ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা। আমরা যদি এক্সাম্পল দেখি, দেখো ব্যষ্টিক অর্থনীতি কি, আমাদের সবকিছু নিয়ে আলোচনা করে, যেমন একটা দেশের উৎপাদন কত হবে, কি কি বিনিময় হবে, বন্টন কেমন হবে, ভোগ কেমন হবে, ওই দেশের দাম কেমন হবে, মূল্য কত নির্ধারণ হবে, মজুরি কত দিব, আয় ব্যয় কিভাবে দিব, নিয়োগ বিনিয়োগ সঞ্চয় কিভাবে করব, অভাব কতটুকু, এই সব কিছু এখানে আলোচনা করে থাকে। ঠিক আছে, ব্যষ্টিক। ওকে, ব্যষ্টিক তার মানে কি? ব্যষ্টিক মানে কি জানো? ব্যষ্টিক মানে হলো ছোট, ব্যষ্টিক মানে কি? ছোট, ব্যষ্টিক মানে হলো ছোট। আর সামষ্টিক মানে কি? বড়, পুরো দেশ, বড় বা দেশ নিয়ে আলোচনা করা হয়। যেখানে এখানে কি নিয়ে আলোচনা করা হয়? জাতীয় উৎপাদন, জাতীয় বন্টন, জাতীয় ভোগ, দাম স্তর, মজুরি স্তর, জাতীয় আয় ব্যয়, নিয়োগ স্তর, বিনিয়োগ, সঞ্চয়, পুরো দেশ নিয়ে আলোচনা করে। এখানে যদি আমি যদি একটা ইজি এক্সাম্পল দেই, ব্যষ্টিক অর্থনীতি হলো মনে করো পরিবার, ঠিক আছে, একটা পরিবার নিয়ে আলোচনা করা। আর সামষ্টিক অর্থনীতি মানে কি? কি একটা এলাকা নিয়ে আলোচনা করা। ওই একটা এলাকার ভিতরে অনেকগুলো পরিবার থাকে না? সো এটা একটা পরিবার ছোট্ট, আর এটা হলো অনেক বড়। সো এটা হলো ডিফারেন্স, বেসিক ডিফারেন্স, যে সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতিতে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সামষ্টিক অর্থনীতিতে অর্থনীতির বড় বড় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বুঝতে পারছো? ইয়েস। সো আমরা কিন্তু ক্লাসের 9:30টার দিকে ক্লাস শেষ হওয়ার কথা, আমরা কিন্তু ক্লাসের অলরেডি এন্ডিং এর দিকে চলে আসছি। আমার পিছনে একটা লাইন লেখা আছে, লাইনটা কি সবাই বুঝতে পারতেছো? আমার পিছনে একটা লাইন লেখা আছে। যেহেতু আজকে এটা ফার্স্ট ক্লাস, আমি চাই আমার সবগুলো স্টুডেন্টের মাথায় এই লাইনটা ঢুকে যাক। নট ফর দিস ক্লাস বাট ফর ইওর এন্টায়ার লাইফ। আমি ইন্টেনশনালি এই স্লাইডটা এখানে আনছি, এই টেমপ্লেটটা এখানে আনছি। আমি এখন কিছু লিখবো না, অনেক কিছু লিখছি, এখন কিছু লিখবো না। আমার পিছনে যে লাইনটা আছে এটা সবাই একটু ভালোভাবে দেখো। হোপ, আশা। হোপ ইজ দ্য গুড থিং, মেবি দ্য বেস্ট থিং, and no good thing ever dies. লাইনটা কিন্তু অনেক ডেপথ একটা মিনিং আছে। আমরা সবাই জানি যে আমরা আমাদের বেস্টে দিছি আমাদের এসএসসি পরীক্ষায়, তাই না? আমরা আমাদের বেস্টে দিছি আমাদের এসএসসি পরীক্ষায়। সো তোমরা যেহেতু তোমাদের বেস্টটা দিছো, রেজাল্ট কিন্তু তোমার হাতে নাই, রেজাল্ট তোমার হাতে না, তোমার হাতে জাস্ট কি? তোমার হাতে জাস্ট ছিল ট্রাই। ইউ ক্যান জাস্ট ট্রাই, তুমি ট্রাই করছো। এখন তোমাকে একটা জিনিসই করতে হবে, হোপ, আশা রাখতে হবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যতটুকু চেষ্টা করছি, সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিবে আলহামদুলিল্লাহ আমি ভালো করব। আমি এখানে একটা রাস্তা আনছি, দেখতেছো? এটা কিন্তু লাইফের একটা জার্নি, এটা কিন্তু লাইফের একটা জার্নি। তোমাদের লাইফটা এই রাস্তাটা কিন্তু মাত্র স্টার্টিং, এই রাস্তাটা মাত্র স্টার্টিং। অনেক দূর যেতে হবে, এই চূড়ায় উঠতে হবে, অনেক দূর যেতে হবে, এই চূড়ায় উঠতে হবে ভাইয়া। এসএসসি রেজাল্টের পর ইউর জার্নি উইল বি জাস্ট স্টার্টেড, তোমার লাইফের জার্নি জাস্ট স্টার্ট হবে। তুমি যদি এখানে থেমে যাও, এই চূড়ায় কে উঠবে? তাহলে চূড়ায় কিন্তু উঠতে পারবা না, ঠিক আছে? তুমি যদি থেমে যাও তুমি কিন্তু চূড়ায় উঠতে পারবা না। সো আশা রাখতে হবে, আশা রাখতে হবে, চেষ্টা করতে হবে। এসএসসি পরীক্ষায় অনেক ট্রাই করছো, অনেক ট্রাই করছো, এ প্লাস আসলে আলহামদুলিল্লাহ, না আসলে মন খারাপের কোনো দরকার নাই।
না আসলে মন খারাপ 1-2 দিন হয়ে থাকবে, বাট মেক শিওর তুমি পরবর্তীতে আশা রাখতেছো, দেয়ার উইল বি আ হোপ। এন্ড যে আশা রাখে, এন্ড নো গুড থিংস এভার ডাইস। তুমি যদি আশাটা তোমার তোমার ভিতরে যদি দৃঢ় বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি যা করতেছি ইটস রাইট, ইটস গুড, তাহলেই তুমি এই চূড়ায় একদিন উঠতে পারবা। এন্ড দিস ইজ নট ফর ইউর জাস্ট এসএসসি এক্সাম, বাট ফর ইউর এন্টায়ার লাইফ। যে কোনো কিছুতে, লাইফের যত ডাউন সিচুয়েশনই আসুক, আশা রাখতে হবে যে না আমি উঠে দাঁড়াবো, আমি উঠে দাঁড়াবো। বুঝতে পারছো? এন্ড মনে রাখবা, নো গুড থিং এভার ডাইস। ঠিক আছে? নো গুড থিং এভার ডাইস। আমি যদি তোমাদেরকে এখান থেকে একটা জিনিস বলি যে আমার লাইফে ডেফিনেটলি এসএস নিতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যাই কিছু করতে পারো, ক্লাস আমাদের অলমোস্ট এন্ডিং এর পথে। আমি যদি তোমাদেরকে এখানে একটা জিনিস বলি, কলেজে ওঠার পরে তোমাদের লাইফে অনেক সিচুয়েশন আসবে, যেহেতু সামনেই কলেজ, প্রায় আর 15-20 দিন পরই তোমরা অনেকে কলেজের অ্যাপ্লাই স্টার্ট করে দিবা এসএসসি রেজাল্টটা পরে। লাইফের বিভিন্ন সময়, ঠিক আছে, লাইফের বিভিন্ন সময় তোমাকে অনেক ডাউন একটা সিচুয়েশন আসবে, যে তোমার মনে হবে যে না আমি মেবি পারবো না, আমাকে দিয়ে মেবি হবে না। এসএসসি পরীক্ষার রেজাল্ট, এসএসসি রেজাল্টের পরে তোমার মনে হবে আমাকে দিয়ে মেবি আর হবে না, আমি মেবি আর পারবো না। বাট মেক শিওর নো গুড থিং এভার ডাইস। তোমার ভিতরে যদি ওই সৎ সাহসটা থাকে, তাহলে তুমি উঠে দাঁড়াতে পারবা। আই বিলিভ তুমি উঠে দাঁড়াতে পারবা। আমি উঠে দাঁড়াতে পারছিলাম। আমার লাইফে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আসছে, অনেক সিচুয়েশন আসছে, আমি কিন্তু উঠে দাঁড়াইছি, আমি কিন্তু বসে পড়ি নেই। And this is not only just for your study purpose, but for your personal life, professional life, your college life, your university life, your every single thing. একটা ওয়ার্ড মনে রাখবা, hope is a good thing. আশার আলো কখনো নিভতে দেয়া যাবে না, আশার আলো কখনো নিভতে দেয়া যাবে না। আজকে তোমরা অনেকে ক্লাসের স্টার্টিং এ বলছিলা ভাইয়া মেবি ইকোনমিক্স পারবো না, মেবি ইকোনমিক্স অনেক হার্ড, বলছিলাম না আশার আলোটা নিভতে দিও না। আশার আলোটা কিন্তু নিভতে দেই নাই আমিও। তোমাদের জাস্ট একটা জিনিসই করতে হবে, ভাইয়ার কথা মতো চলতে হবে। বিকজ তুমি যদি আমার কথা মতো চলো, নিজের ভিতরে আশার আলোটা জাগিয়ে রাখো, তোমাকে এই রাস্তায় দিয়ে উঠে 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 কিভাবে এইখানে আমি তোমাকে না পৌঁছাইতে পারি, বাট আমি তোমাকে তো এই পর্যন্ত তো এই রাস্তাটা কিভাবে যাইতে হয় এটা তো আমি তোমাকে বুঝিয়ে দিতে পারবো, তাই না? এই রাস্তায় তো তুমি কিভাবে হোঁচট যেন না খেয়ে আমি তোমাকে বোঝাইতে পারবো। মনে রাখবা, মনে রাখবা, তুমি যদি আশা না রাখো নিজের ভিতরে, তুমি হোঁচট খাবা, অনেক হোঁচট খাবা তুমি নিজের লাইফে, অনেক হোঁচট খাবা। আজকে যারা সায়েন্সের স্টুডেন্টরা আছো, তোমাদের জন্য এই লাইনটা বিশেষ করে, যে তুমি আশা রাখো, তুমি সায়েন্স থেকে আসছো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, ভাইয়ারা আসি তো। বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, আশা রাখো, ইনশাল্লাহ এই চূড়ায় দেখা হবে, ইনশাল্লাহ এই চূড়ায় দেখা হবে। এসএসসি রেজাল্ট কিছুদিন পর, আজকে বেসিক বিল্ডিং ক্লাস, আবার আমাদের ঠিক এক সপ্তাহ পর মেবি আরেকটা বেসিক বিল্ডিং ক্লাস। সো পড়াশোনা একটু একটু করে স্টার্ট করতে থাকো। এইচএসসি পরীক্ষায় কিন্তু অনেক কম সময়, মাত্র 18 মাস সময় পাবা, মাত্র 18 মাস। এই 18 মাসের ভিতরে তোমার এইচএসসির পড়া কমপ্লিট করতে হবে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের অনেক পড়া কমপ্লিট করে ফেলতে হবে। সো আজকে তোমরা দেখলা ভাইয়া তোমাদেরকে কিভাবে ইকোনমিক্স পড়াই, আরো ইন ডেপথে আরো ভালোভাবে পড়াবো। বাট আজকে যে যে বিষয়গুলো তোমাদেরকে পড়াইছি, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে আশার আলোটা তোমাদের ভিতরে আমি জাগাইছি, এইটাকে নিভতে দেওয়া যাবে না থ্রু আউট ইউর অ্যাডমিশন জার্নি। আমাকে কথা দিচ্ছ তো সবাই যে ভাইয়া আপনি যেভাবে বলতেছেন, যেভাবে করে পড়াচ্ছেন, সেইভাবে করেই পড়বো। বুঝতে পারতেছো? এন্ড তোমাদের সবাইকে একটা জিনিস আমি বলবো, আজকের ক্লাসে রিভিউটা তোমরা সবাই দিবা, সবাই ডেফিনেটলি রিভিউ দিবা। বিকজ আমি চাই পুরো বাংলাদেশের স্টুডেন্টদেরকে, মানবিক বিভাগের পুরো বাংলাদেশের স্টুডেন্টদেরকে জানাইতে যে ইকোনমিক্স ক্লাস আমরা কতটা ইফেক্টিভ ওয়েতে নিচ্ছি, আমরা কতটা ভালোভাবে ইকোনমিক্স ক্লাস নিচ্ছি। ঠিক আছে? বুঝতে পারছো? তো কে কে আছো আমার সাথে বলো, কে কে আছো আমার সাথে? ওই গ্রুপটাতে আজকে আগুন জ্বালাবা, ওই গ্রুপটাতে আজকে একদম ফায়ার স্টার্ট করে দিবা। বলো কে কে আছো, কে কে আছো আমার সাথে, কে কে আছো আমার সাথে আমাকে একটু জানাও, কে কে আমার সাথে আছো আমাকে একটু জানাবেন। রিভিউ কে কে দিবা আমাকে একটু জানাও। আমি কিন্তু ক্লাস থেকে বের হয়ে রিভিউ গুলা দেখাই স্টার্ট করবো, রিভিউ গুলো অ্যাপ্রুভ করাই স্টার্ট করবো।
সো কেউ যদি রেকর্ড করতে চাও রেকর্ড করে দিতে পারো, এন্ড হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি এখন যে কথাগুলো বলছি সেগুলো না, ইটস লাইক তুমি এটার স্ক্রিনশট নিয়েও পোস্ট করতে পারো, বাট আই ওয়ান্ট তুমি নিজের ভিতরে বিলিফটা রাখো যে ভাইয়া আমি উঠে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। সাকিউল হাসান বলতেছে হ্যাঁ ভাইয়া যেভাবে পড়াচ্ছেন ইনশাল্লাহ এভাবে পড়েই একদিন অনেক কিছু করবো ইনশাল্লাহ। সাকিব তোমার জন্য শুভকামনা। কে কে রিভিউ দিবে এবার আমাকে একটু জানাও, কে কে ক্লাসটা রিভিউ দিবা। আমি কিন্তু অলরেডি রিভিউ গুলো অ্যাপ্রুভ করে স্টার্ট করবো ক্লাস থেকে বের হয়েই। সো আজকের বেসিক বিল্ডিং ক্লাসটা তোমাদের সবার কেমন লাগলো আমাকে ডেফিনেটলি তোমরা জানাবা, ঠিক আছে? এইখানে অলরেডি রিভিউ লিখতেছো, বলছো ফাইন, ঠিক আছে ভাইয়া আসলে আপনি, থ্যাংক ইউ ফাইজা, থ্যাংক ইউ ভাইয়া, দিস মিনস আ লট। এই যে আমি এতক্ষণ ধরে কষ্ট করে পড়ালাম জানো, এই একটা কমেন্ট ভাইয়া মাশাআল্লাহ আপনি অনেক ভালো পড়েন, এই একটা কমেন্ট দেখার জন্যই আমি সকল কষ্ট করতে রাজি আছি। ইটস লাইক আই ওয়ান্ট, আমি যে জায়গায় আটকাইছি আমার কোনো স্টুডেন্ট সেই জায়গায় আটকাবে না, এই আশাটা নিয়ে আমি পড়ানো স্টার্ট করছি, এই আশাটা নিয়েই আমি পড়ানো স্টার্ট করছি। ওকে, আই ওয়ান্ট, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আই ওয়ান্ট দিস টু বি মেমোরেবল টু এভরি সিঙ্গেল পার্সন, টু এভরি সিঙ্গেল পার্সন, যে ভাইয়া প্রথম ক্লাসে বলছিল আশাহত হওয়া যাবে না, কখনো আশাহত হওয়া যাবে না। হোপ ইজ আ গুড থিং, মেবি দ্য বেস্ট থিং, and no good thing ever dies। লাইনটা সবাই মনে রাখবা। আজকে যেহেতু আমাদের ফার্স্ট বেসিক বিল্ডিং ক্লাস, আমি চাই তোমরা সবাই এই ক্লাসটাকে মনে রাখো, মানে এই স্পিরিটটাই তোমাদের সব সময় তোমাদের সাথে থাকুক, ঠিক আছে? তোমাদের সাথে থাকুক। সো অলরেডি তোমরা রিভিউটা দিতে থাকো, আমি রিভিউগুলো দেখতে থাকি, এন্ড অবশ্যই যে কোনো প্রবলেমে ভাইয়া তোমাদের সাথে অলওয়েজ তোমাদের গ্রুপটাতে আসি। জাস্ট ফ্রেন্ডদেরকে জানাও, তোমাদের সকল ফ্রেন্ডদেরকে জানাও, তোমাদের সকল ফ্রেন্ডদেরকে জানাও যে ইকোনমিক্স একটা কোর্স এসেছে, and I guarantee each one of you that this is the best course of economics in the entire country। এটা আমার কনফিডেন্স, আমি জানি আমি কতটুকু এফোর্ট দিয়ে পড়াইতে পারি, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে, ঠিক আছে? ভাইয়া আমার আপনার ক্লাস সারাদিন করতে রাজি আছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, দ্যাটস মিনস আ লট ফর মি। তোমরা সবাই আজকে যেহেতু বলতেছো যে ভাইয়া ক্লাসটা অনেক ভালো গেছে, ওকে, সো আজকে আমাদের ফার্স্ট বেসিক বিল্ডিং ক্লাস ছিল, এন্ড যেটা বললাম তোমাদের সবাইকে যে আশাহত হওয়া যাবে না, সবাই নিজের ভিতরে বিলিফটা রাখো, ইনশাল্লাহ পরবর্তী দিনগুলো আরো অনেক ভালো যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে পরবর্তী বেসিক বিল্ডিং ক্লাসে দেখা হচ্ছে।